রাত দুটো ঘরে নিঘুম কাটছে আরো একটি রাত্রিদের। সামনে ল্যাপটপ আর ফাইল, হাতে কাজ অনেক কিন্তু কোনো কিছুতেই মনোযোগ হতে পারছে না। টাইপ করতে করতে হঠাৎ হঠাৎ মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত টেনশনে। হৃদ রেগে হাতের ধাক্কায় ল্যাপটপ সহ ফাইলগুলো নিজের কাছ থেকে সরিয়ে সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুল। তার মানসিক চাপের কারণ বরাবরই মায়া, তবে এবার কারণটা আরো গুরুতর। মার কনসিভ করাটা অবধি ঠিক ছিল, সে নিজের মতন করে হ্যান্ডেল করছিল বিষয়গুলো। কিন্তু এখন এমনই মায়া উপযুক্ত নয় বেবি কন্টিনিউ করার জন্য, সেখানে মার টুইন্স বেবি কন্টিনিউ করাটা আরো রিস্ক। একটা বেবি যেমন তেমন দুটো বেবি কিভাবে সামলাবে এই ফুটবল শরীরে। ডাক্তার বলে দিয়েছে সময়ে আগে সিজার করিয়ে নিতে মার, কারণ একজোড়া বেবির ভারে শরীর কন্ডিশন আরও বিগড়াতে পারে মার। আজকাল হৃদের কাজে ভুল হয় মনোযোগে অভাবে, কোথাও বেশিক্ষণ থেকে শান্তি পায় না। এই মনে হয় মার কোনো সমস্যা না হয়ে গেল তার অগোচরে। এই ভয়ে হৃদ মার পড়াশোনা অবধি বন্ধ করে দিয়েছে। আয়ন জুইয়ের পড়ালেখা কন্টিনিউস করলেও হৃদ মার কলেজ প্রথমে বন্ধ করে দিয়েছিল। হৃদ মায়া চলাচল নিয়ে সন্তুষ্টি ছিল না, কারণ মায়া এমনই হাঁটতে হাঁটতে পা বেজে পড়ে যাওয়ার স্বভাব আছে। এমন পাগল বউ যদি কলেজে গিয়ে কোনো বিপদ বাড়ায় তার জন্য, তখন হৃদ রিক্স নিল না। কলেজে পাস না হয় বেবি হওয়ার পর করবে, এখন রিক্স নিয়ে পড়ার দরকার নেই। তবে আজকাল হৃদের আরও একটা ভয় হয়। সে মাঝে মধ্যেই স্বপ্ন দেখে তার ঘর, তার বিছানা খালি পড়ে আছে, সেখানে মায়া নেই। হৃদের বুকটাও খালি পড়ে থাকে, মায়া ঘুমায় না। চারপাশে থেকে যেন হৃদের একাকিত্ব জীবন ফিরে ধরেছে মায়াকে হারিয়ে। সেখানে ছোট ছোট হাত পায়ের বাচ্চাদের নিজের আশেপাশে দেখে কিন্তু বউকে কোথাও পায় না। এতে হৃদ ভয় পায়, এলোমেলো চিন্তায় টেনশনটা আরও বেশি হয়। হৃদ চোখ তুলে তাকায় বিছানায় ঘুমিয়ে থাকা মার দিকে। খানিকটা সময় মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এগিয়ে যায় সেদিকে। মার শিরোধারায় বসে আদুরে হাত বুলাল মার মাথায়। মার পাশের বালিশগুলো সরিয়ে মায়াকে টেনে নিজের কোলে তুলে নিল ঘুমের মধ্যে। খাটে হেলান দিয়ে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে অপর হাতটা রাখল মার পেটে। তৎক্ষণাৎ বেবির নড়াচড়া আভাস পেয়ে হৃদ চমকে উঠে ঘুমন্ত মার দিকে তাকালো। তার জীবনের প্রথম এভাবে অনুভব করেছে অন্তঃসত্ত্বা অস্তিত্বদের। সত্যি দারুণ সেই অনুভূতি। হৃদ মায়াকে ঘুমে দেখে ফের মার পেটে হাত রেখে বেবির নড়াচড়াটা অনুভব করতে চাইল। বাবা হওয়ার অনুভূতিটা হয়তো তার পাষাণ সত্তাকেও নাড়িয়ে তুলেছে এবার। এই যে বেবির অল্প নড়াচড়াতে তার কতটা আনন্দ হচ্ছে সেটা কি ভাষা প্রকাশ করতে পারবে? পারবে না তো। হৃদ পরপর মার পেটে আদুরে হাত বুলিয়ে দিতে মায়া নড়েচে উঠে ঘুমের ঘরে। মায়া নড়াচড়ায় হৃদ আস্তে করে নিজের হাতটা সরিয়ে নিল মার পেটের উপর থেকে। এইভাবে চলল আগামী দিনগুলো। মার অগোচরে হৃদের সন্তানের প্রতি ভালোবাসামো আদর প্রকাশ করে। তারপর থেকে বাকি দিনগুলো একইভাবে কাটল। কিন্তু বিপত্তি ঘটল মার 9 মাসের মাথায়। সেদিন হেনা খান সপরিবারে মায়াকে নিয়ে গিয়েছিল নিজেদের এতিমখানায় বাচ্চাদের খাওয়াতে। হৃদের মা বাবার মৃত্যু বার্ষিকী ছিল বলে প্রতি বছরই এই দিনটা তারা পালন করে। এবার ভিন্নতা নেই। আয়ন, জুই, মেহেরবান, সাহেবা, মারিহা, নিহা, সোহাগ, মোট কথা হেনা খানের মেয়ে ও তাদের জামাইদের নিয়ে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। মার পরিবারের সকলেই ছিল সেখানে। আত্মীয় স্বজনরা সকলে থাকলেই হৃদ ছিল না প্রথমে, কিন্তু পরে মায়াকে রিসিভ করতে অনুষ্ঠান শেষে চলে আসে এতিমখানায়। মা বাবা প্রতি তার ভালোবাসা 16 আনা থাকলেও ঘটা করে সবার সামনে প্রকাশ করার স্বভাব তার নেই। এসব সকল আয়োজন হৃদ নিজেই করিয়েছে মানুষ দিয়ে, কিন্তু সে মানুষের সমাগমে থাকতে পছন্দ করে না। সবই ঠিকঠাক ছিল। সারাদিন ব্যাপী অনুষ্ঠান শেষ সকলেই এতিমখানা থেকে খান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হৃদের গাড়িতে মায়া উঠল। মায়াকে সন্ধ্যা পর বাহিরে রাখা ঠিক হবে না বলে হৃদ মায়াকে নিয়ে আগে বেরিয়ে গেল। একে একে বাকি গাড়িগুলোও আসছিল পিছন পিছন, কিন্তু পথিমধ্যে হৃদের গাড়ি হঠাৎই ব্রেক ফেল করায় কন্ট্রোল হারায় হৃদ। অকারণে হৃদের গাড়ি ব্রেক ফেল করার প্রশ্নই ওঠে না। সে এতিমখানায় আসার সময়ও ঠিক ছিল। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে তার গাড়ির ব্রেক ফেল করেছে যাতে তাদের ক্ষতি হয়। খোলা রাস্তা হৃদের এলোমেলো গাড়িতে মায়া আতঙ্কে ওঠে। নিজের পেট দুহাত রেখে কান্না ভরা চোখে তাকালো হৃদের দিকে। কম্পিত গলায় কেঁদে আহুতি করে বলে হৃদকে, আমাদের বাবুদের বাঁচান মিস্টার ভিলেন প্লিজ। এত যুদ্ধ করে লাস্ট এসে আমি হেরে যেতে চাই না। প্লিজ আমার বাবুদের বাঁচান।
ওদের যেন ক্ষতি না হয় প্লিজ। হৃদের চোখে মুখেও ভয় আতঙ্কের ছাপ দেখা গেল। তবে নিজের জন্য নয়, বউ বাচ্চার সেফটির জন্য। হৃদ এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে অপর হাতে টেনে নিজের গা থেকে গাড়ির সিট বেল্ট খুলে তৎক্ষণাৎ মার পেটের উপর ঝুঁকে পড়তেই ততক্ষণে গিয়ে হৃদের গাড়িটি গিয়ে গাছের গোড়ায় ঢুকে গেল ভারী খেয়ে, যার ফলে হৃদ গুরুতর আহত হয়। এতটা আহত হয় যে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে দুজনই। তবে নিজের সন্তানদের বাঁচাতে হৃদ তেমন একটাও সক্ষম হলো না। হৃদের শরীর মার পুরো পেট থাকতে সক্ষম হলেও গাড়ির দরজার সাথে পাশটায় মার পেট ভারী খায়, যা দারুণ মার পেটের একটা পাশ অনেকটা আহত হয়, যার জন্য মায়াও জ্ঞান হারিয়ে ফেলে হৃদের পূর্বেই। হৃদের বডিগার্ডের গাড়ি ছিল পিছনেই। আসিফ পূর্ব থেকে হৃদের গাড়িকে আটকাতে চেষ্টা করছিল কিন্তু পারল না। হৃদের গাড়ি অ্যাক্সিডেন্ট করায় আসিফ তাড়াহুড়ো তৎক্ষণাৎ দুজনকে হসপিটালের শিফট করাল। খান বাড়ির সদস্যের মধ্যে ফের একবার হাহাকার লেগে গেল কান্নায়। অচেতন হৃদের শরীর থেকে কাঁচ ভাঙা বের করে অবজারভেশনে রাখা হলো। মায়া ডেলিভারি সবকিছু ঠিকঠাক হৃদ আগে থেকেই করে রেখেছিল। কারণ এমনইতে 10 দিন পর মার ডেলিভারি ডেট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনার কারণে তৎক্ষণাৎ মায়াকে সিজারে নেওয়া হলো অচেতন অবস্থায়। হেনা খান মায়া সিজারের সময়ে উপস্থিত ছিল অতীতে। ফুটফুটে দেখতে দুটো সন্তান জন্ম দিল মায়া, একটি ছেলে অপরটি মেয়ে। ছেলে সন্তানটি সুস্থ সবল ঠিকঠাক থাকলেও মেয়ে সন্তানটির মাথায় আঘাত পাওয়ার ফলে রেসপন্স কম করছে, তবে জীবিত আছে। ডক্টর রে বা তৎক্ষণাৎ মেয়ে বাচ্চাটিকে অবজারভেশনে রাখল। মেয়ে বাচ্চাটি যে মাথায় অনেকটা আঘাত পেয়েছে সেটা বাচ্চাটির রক্ত জমে থাকা লাল মস্তিষ্ক দেখেই বোঝা যাচ্ছে। হেনা খান, রেহেনা বেগম, জুই, মুক্তা, বাড়ির সকল মহিলা সদস্যরা নিঃশব্দে গুমরে গুমরে কেঁদে উঠছে। মেয়ে বাচ্চাটিকে যে বাঁচানো যাবে না তা ডাক্তার ইতিমধ্যে বলে দিয়েছে, তারপরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসা দিয়ে। হৃদের জ্ঞান ফিরল 12 ঘন্টা পর। জ্ঞান আসার পরপরই উত্তেজিত ভঙ্গিতে দৌড়ায় মার জন্য। করিডোরে আসতেই দেখল বাড়ির সবাই বিষণ্ণ ভগ্নহৃদয়ে চেহারা বসে আছে এলোমেলোভাবে। কেউ কেউ কান্নাও করছে। হৃদের অস্থিরতাটা বুঝে আরাফ খান এগিয়ে যেতেই হৃদ উত্তেজিত হয়ে প্রথমে মার কথা জিজ্ঞাসা করল। তিনি বিষণ্ণ মনে জানায় মার জ্ঞান এখনো ফিরেনি, তবে ভালো আছে। হৃদ স্বস্তির হতে গিয়েও হতে পারল না নিজের সন্তানদের কথা জানতে পেরে। হতভম্ব হয়ে ছুটল নিজের একজোড়া ছেলেমেয়েদের কাছে। হৃদ নিজের ছেলেকে দেখার আগে মেয়েকে দেখল অক্সিজেন বক্সের ভিতর। চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস টানছে তার মেয়ে বাঁচার জন্য লড়াই করে এত আঘাত পাওয়ার পরও। সাহসী বাবার সাহসী মেয়ে। হৃদ অক্সিজেন বক্সের উপর কাপা কাপা হাত রেখে কপাল ঠেকাল তাতে। মন নিংড়ে আসা কষ্টটা চোখের পানি হয়ে বের হলো গাল গড়িয়ে। হৃদের জীবনে হৃদ লাস্ট কেঁদেছিল মার মৃত্যুতে। মার জন্যও কখনো কাঁদা হয়নি। বউয়ের জন্য সে উত্তেজিত হয়েছে, অস্থির দিশেহারা হয়েছে, তারপরও চোখ গড়িয়ে পানি আসেনি, কারণ সে অনেকটাই শক্ত পাষাণ মনের মানুষ সে। কিন্তু আজ যেন নিজের মেয়ে বেলায় ভিতরকার শক্ত সত্তাটাও নড়ে ওঠে। হৃদ কাচের বক্স খুলে অক্সিজেন ভিতর থেকে মেয়েকে বের করে হাতে নিল। ছোট একটি প্রাণ তার হাতে, তবে ভীষণ আদুরের তার মেয়ে। হৃদ ঠোঁট বাড়িয়ে চুমু খেতে যেতে মেয়ের কপালে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। বাবার চোখের পানিতে মেয়ে ঘুম ভেঙে যাওয়ায় আদু আদু চোখ তুলে প্রথমবারের মতো বাবার দিকে তাকালো। বাবার মুখ দেখতেই মিষ্টি হেসে উঠল, রেসপন্স করে। আদুরে হাত নাড়িয়ে শব্দ করল। হৃদ আলতো চুমু খেয়ে চোখ তুলে মেয়ের দিকে তাকায়। নাকে অক্সিজেন নল, মাথায় জায়গায় জায়গায় ছোট নলে তার লাগিয়ে রেখেছে চিকিৎসার জন্য মেয়েকে। হৃদের চোখে ফের ভারী কষ্টের পানি আসে। মেয়ে বাবাকে দেখে হেসে হাত পা নাড়াতেই হৃদের দলা পাকিয়ে আসা কষ্টেগুলো হলায় আটকে গুমরে উঠে বলে, বাবা ব্যর্থ হয়েছে তোমাকে প্রোটেক্ট করতে আম্মু। তুমি বাবাকে ক্ষমা করো না, একদম করো না। বাবা ভালো না, তোমাকে দুনিয়াতে সুস্থ সবল ভাবে আনার ওয়াদা করেও তা রক্ষা করতে পারেনি। বাবা তোমার অপরাধী, তুমি বাবাকে কখনো ক্ষমা করো না আম্মু, একদম করো না। বাবার কথায় মেয়ে কি বুঝলো কি জানি হাত বাড়িয়ে হৃদকে ছুঁয়ার চেষ্টা করতেই হৃদ নিজের মুখ এগিয়ে দিল। আদু আদু হাতে বাচ্চা মেয়েটি হৃদের গাল স্পর্শ করে ফের শব্দ করে কথা বলল একটু করে। হৃদ বুঝার চেষ্টা করল মেয়ের ব্যথাত্মর কথাগুলো, কিন্তু বুঝল কি বুঝল না তা জানা নেই। তবে মেয়েকে কোলে নিয়েই বসে রইল হৃদ অক্সিজেন বক্সের সাথে মিশে। উপস্থিত সবাই হৃদের মমতাময় দৃশ্য দেখে নিবাক হলো।
মেয়ের প্রতি এত স্নেহ ভালোবাসা তার এই জীবনে কারো প্রতি প্রকাশ করেছে কিনা বলা যায়। সবাই হৃদ খানকে সচরাচর রাখতে দেখেছে কিন্তু এতটা মমতাময়ী হতে দেখেনি। কিন্তু ভাগ্য হৃদের, তার মেয়ে তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঘন্টা খানিকটা মধ্যেই। হয়তো মেয়ে তার জন্যই এতক্ষণ যাবৎ মৃত্যুর সাথে লড়াই করছিল বাবা মুখ দেখার আশায়। মেয়ের মৃত্যুতে হৃদ আবারও সেদিন কেঁদেছিল নিঃশব্দে। বারবার চোখের পানি মুছতে দেখেছিল সবাই। মার জ্ঞান ফিরেছিল ঠিক একদিন পর। মৃত্যু বাচ্চাটিকে ততক্ষণে আইস বক্সে রাখা হয়। মার জ্ঞান ফিরার পর নিজের সন্তানের খোঁজ করতেই জানায় মৃত্যু মেয়ের কথা। মার সে কি বুক ফাটা আর্তনাদে চিৎকার। একবার নয় দুইবার সন্তান হারিয়েছে সে। মেয়েকে করব দেওয়া হয় হৃদের বাবা মার করব স্থানের পাশে। তারপর তারপর থেকে সবকিছু ঠিকঠাক। হৃদের ছেলের নামও রাখা হয় মারিদ আলতাফ খান। এখানেও ছবি ঠিকঠাক ছিল কিন্তু মার ছেলে দেখতে হয়েছে পুরো বাবার মতন, এতে করেও মায়া কত কষ্ট। মার ছেলে মার মতো কেন হবে না? এটা অন্যায় হয়ে গেল না মার উপর? মায়া খুঁজে খুঁজে ছেলের সাথে নিজের মিল বের করতে চাইল, কিন্তু একটা দুইটা ছাড়া তেমন কিছু পেল না। এই যা গায়ের রংটা আর গলার তিলটা ছাড়া। এতেই মায়া ছেলেকে নিজের উপাধি দিয়ে বসায়। ছেলে ওর মতন হয়েছে। কিন্তু সবাই যখন বলে মারিদ হৃদের মতন হয়েছে তখন মায়া কেঁদেকুটে হৃদকে নালিশ করে বলল, মারিদ কেন মার মতো হলো না? কেন হৃদের মতন হলো? এতে হৃদ মার কথায় বিরক্ত হয়ে বলে, তুমি আরো সারাদিন বসে বসে আমাকে দেখে গিলে খাও, তাহলে তোমার ছেলে তোমার মতন হবে, আমার মতন না হয়ে। মায়া মুখ বাঁকায়। স্বামীকে দেখবে না তো কাকে দেখবে? সবসময় আজাইরা কথা। তারপর 2 বছর মায়া মারিদকে সাথে করেই কলেজ পাস করলো। কিন্তু ছেলে যত বড় হচ্ছে মায়ার টেনশন যেন ততই বাড়ছে, ছেলে অতিরিক্ত গম্ভীর স্বভাবের জন্য। মার কথা হৃদের মতন দেখতে হয়েছে সমস্যা নাই, কিন্তু হৃদের স্বভাব একদমই পাওয়া যাবে না। এক তোত্তারা মানুষকেই মার সামলানোর দায়। এখন যদি ছেলেও তোত্তারা হয় তাহলে মার আর দুশ্চিন্তা অন্তত থাকবে না। হৃদের জন্য তো মায়া ছিল যেমন যেমন হোক জীবনের জড়িয়ে গেছে। কিন্তু ছেলে যদি এমন তোত্তাইরা হয় তাহলে তার জন্য বউ পাওয়া দায় হয়ে যাবে। কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলের কাছে। তাছাড়া বউ তো তখন খুঁজবে যখন ছেলের মেয়ে পছন্দ হবে। ছেলের স্বভাবে এখনই সহপাঠী মেয়েদের সাথে বেশ একটা মিশতে চায় না, দূরে থাকে। ছেলে মার জন্য পাগল ঠিক আছে, কিন্তু বাবার সাথেও মাঝে মধ্যে গম্ভীর হয়ে যায়। যেমনটা হৃদ ছেলের কাজের উপর গম্ভীরতা পালন করে ঠিক তেমন। মার 100টা কথা মারিদ শুনবে কিন্তু পালন করবে হৃদ যা বলে তাই। এমনকি মায়া 100 খাবার দিলেও সেটা পছন্দ হয় না। আবার মুখেও বলে না তার পছন্দ না। কিন্তু হৃদ কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে সবটা লক্ষ্য করে করে নিজে নিজে খাবে সেই স্টাইলে দেখতে দেখতে ডাইনিং টেবিলের বসে। মায়া তখন হতাশ চোখে তাকিয়ে বাপ ছেলের মনস্তাত্ত্বিক গম্ভীরতা বোঝার চেষ্টা করে। দেখতে নয় স্বভাবেও দুজন একই। কেউ কাউকে বেশি কথা বলে বিরক্ত করে না। তবে দুজনই দুজনের সঙ্গে পছন্দ করে। হৃদ সারাদিন পর রাতে অফিস থেকে বাসায় ফিরলে মারিদ বাবার পাশেই চুপচাপ বসে থাকবে। অথচ এটা সেটা ধরে বা বাড়তি কথা বলে বিরক্ত করে না। অনেকেটা জন্মগতভাবে ডিসিপ্লিন বাচ্চা সে। ছেলের গম্ভীর কাটিয়ে তখন হৃদি প্রথম কথা বলে। এটা সেটা বলে দুজন সুশীল গল্প করতে করতে সময় কাটায়। মায়া তখন হতাশ হয়। এই ছেলে ওর নাক কাটিয়ে দেয় সবসময়। চঞ্চল মার বুঝতার ছেলে হওয়ার কি দরকার ছিল? মার মতো না হোক অন্যান্য বাচ্চাদের মতন প্রাণবন্তর হলেও তো পারত। হেনা খান, আরাফ খান তো মারিদের স্বভাবে মায়াকে রোজ বলে বেড়ায় মারিদ হৃদের কপি পেস্ট। ছোটবেলায় হৃদও এমনই ছিল, শান্ত শিষ্ট আর গম্ভীর। কিন্তু মারিদ বা হৃদকে দেখে তাদের রাগের পরিমাণটা ঠাউর করা দেয়। এতদিন মায়ার হৃদের পিছন পিছন ঘুরঘুর করলেও এখন সে বুঝদার ছেলেকে নিয়ে ঘুরে বেড়ায় পুরো খান বাড়িতে। এই তো সেদিনও মা মারিদকে নিয়ে বাগানে থেকে পেয়ারা পাড়তে গিয়ে লাল পিঁপড়ার কবলে পড়ে দুজন। মা ছেলে দুজনের চিল্লা চিল্লিতে হৃদ দৌড়ে আসে। মার বেধুম কান্নায় মারিদ চুপ করে যায়। বুঝতার ছেলের মতন নিজেকে পিঁপড়া থেকে না ছাড়িয়ে মায়ের পায়ের পিঁপড়া ছাড়ানোতে বসে যায়। ছোট ছোট হাতে যতটা দ্রুত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করে। হৃদ এগিয়ে এসে মারিদকে টেনে পায়ের পিঁপড়া ছাড়াতে গেলে তখন মারিদ মার পায়ের দিকে তাকিয়ে টেনশনের সহিত বলে, আম্মু ব্যথা পাচ্ছে, আম্মুকে আগে পিঁপড়া ছাড়িয়ে দাও আব্বু। ছেলের বুঝদার কথায় মায়া আরও কাঁদে কষ্টে। মায়া কি নিজের জন্য কাঁদছিল নাকি ছেলেকে পিঁপড়া কামড়াচ্ছিল বলে সে কাঁদছিল ছেলের কষ্টে।
বাচ্চা মানুষ বাকি বাচ্চাদের মতন কেন চিল্লাচিল্লি করে সারাদিন কাঁদবে না? কেন মায়াকে কথায় কথায় জ্বালাবে না? কেন কেন মার এত কেনর উত্তর কে দিবে? মায়া সারাদিন চেষ্টা করে মারিদের গম্ভীরতার ভাবটা কাটিয়ে সহজ করে তুলতে। সেজন্য এটা সেটা বলে আবুল তালর শেখানোর চেষ্টা করে মারিদকে। মায়া বিশ্বাস সঙ্গে দোষী হলেও মারিদ অন্যান্য বাচ্চাদের মতন চঞ্চল হোক, তবুও হৃদের মতন উগ্র বদমেজাজি বা বেপরোয়া আচরণ না পাক। ছেলের অতিরিক্ত চঞ্চলতাও মায়া মেনে নিবে, তারপরও গম্ভীর হৃদের মতন তোত্তারা স্বভাবের মানা যায় না। মার একটি মাত্র সন্তান, সহজে তো হার মানা যায় না, তাই না? এজন্য মায়া মারিদকে বাকি সব বাচ্চাদের মতন কাপড় চুল সেট করে দিলেও মারিদ সেটা উল্টিয়ে হৃদের মতন সেট করতে চায় সবসময়। কাপড় সেভাবে পরবে যেভাবে হৃদ সেট করে পরে। অনেক সময় মায়া রেগে যায় ছেলের গম্ভীর তোত্তারামি দেখে। কাপড় পরানোর সময় মারিদ চুপচাপ পরে নিবে, মায়ের হাত থেকে কিছু বলবে না, তবে বাবার কাছে গিয়ে ঠিকই বলে ওকে হৃদের মতন করে পুনরায় কাপড় পরিয়ে দিতে। তখন মায়া হতাশ হয়। ছেলেকে শাসন তো তখন করবে যখন ছেলে বেয়াদবি করবে বা কথা শুনবে না। মারিদ তো সব কথাই শুনে, মুখে মুখে তর্ক করে না, এতটা ডিসিপ্লিন বাচ্চা সে। এবং বয়সের তুলনায় একটু বেশি বুঝদার। বাচ্চা হয়েও সকল বাচ্চাদের সাথে খেলতে চায় না, শুধু জুইয়ের বড় ছেলে রাদিল আর আরিফের বড় ছেলে নাদিম সঙ্গে মিশে ভিডিও গেম খেলবে, ব্যাস এতটুকুই। বাকি কোনো বাচ্চাদের সঙ্গে মিশতে চায় না। হৃদ বাসায় থাকলে সারাক্ষণ বাবার সঙ্গে বসে থাকবে অকারণে চুপচাপ, তারপরও বাহিরে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলা করবে না। যদিও মাঝেমধ্যে খান বাড়ির মাঠে রাদিল বা নাদিমের সঙ্গে ক্রিকেট খেলে ব্যথা পায়, তাহলে এতটুকু 5 বছরের বাচ্চা কাঁদে না। হাত পা ঝেড়ে নিজে নিজে উঠে যায়। নিজের যত্ন নিজেই করবে। হেনা খান বা মায়া আহাজারি করে কাঁদলে কপাল কুঁচকে তাকিয়ে থাকে তাদের দিকে। জুইয়ের পড়াশোনার মধ্যে দিয়ে দ্বিতীয় বেবি কনসিভ করে যখন রাদিলের বয়স 2 বছর। জুই আর আয়নের 2 ছেলে। বড় ছেলে রাদিল মারিদের 5 মাসের ছোট। ছোট ছেলে মাহিম, যার বর্তমান বয়স 2 বছর। ফিলার ক্ষেত্রেও তাই, তাদেরও 2 ছেলে মেয়ে নেই। বড় ছেলে ইফরাদ মারিদের 8 মাসের ছোট। আর রাদিলের 3 মাসের। ছোট ছেলে পিয়ুষ, যার বয়সও 2 বছর। মোট কথা, খান বাড়িতে নতুন প্রজন্মের কারো মেয়ে নেয়। এতে করে সবার মনে একটা বিষণ্ণতা কাজ করে। বিশেষ করে জুই ও ফিহা দুজনই মেয়ের জন্য দ্বিতীয়বার ট্রাই করে ছেলে হয়েছে তাদের। আর মায়া, ওকে তো হৃদ সুযোগ দিচ্ছে না তৃতীয়বার সন্তান নেওয়ার জন্য। তারপরও মায়া সুযোগের সন্ধানে আছে সন্তান নেওয়ার। কেনই বা নিবে না সে? হৃদ যে মেয়ের জন্য কেঁদেছিল সেটা মায়া শুনেছে সবার কাছ থেকে। মায়া নিজেও জানে হৃদের কতটা পছন্দ মেয়ে। ছেলে পছন্দ না এমনটা না, ছেলে মেয়ে একই সমান, তারপরও মায়া চায় তাদের আরও একটা মেয়ে হোক। অন্তত হৃদের জন্য হলেও একটা মেয়ে চায় তাদের। মারিদ মা বাবা বলতে পাগল হলেও সারাক্ষণ গম্ভীর হয়ে চলে বাবার মতন। মায়া চায় হৃদের উপর কলকাঠি নাড়ার জন্য হলেও তাদের একটা মেয়ে দরকার। গম্ভীর গম্ভীর বাপ ছেলেকে মায়া একা কিভাবে সামলাবে? মারিদকে না হয় ছেলে হিসাবে সামলে নিল, কিন্তু হৃদ, তাকে মায়া আজ পর্যন্ত কন্ট্রোল আনতে না পেরেছে আর না ভবিষ্যতে আনতে পারবে। মার কোনো কথায় হৃদ কোনো কালেই শুনে না। নিজের মর্জি মতো চলে। হয়তো মেয়ে হলে শুনবে এ আশা মায়া সুযোগের অপেক্ষায় থাকে, হৃদ ভুল করলে সেটা কাজে লাগবে বলে। চতুর হৃদকে পুনরায় হারাতে মার 5 বছর লাগলো। মায়া যখন 22 বছর তখন তৃতীয়বারের মতন আবারও কনসিভ করে। হৃদ সেদিন রাগ প্রকাশ করতে গিয়েও পারেনি। শুধু হতাশ দৃষ্টিতে মার খুশি ভরা মুখের দিকে তাকিয়েছিল। সংসার করবে না করবে না করে করে হৃদকে পাক্কা সংসারই বানালো এই বউ। একটা দুইটা নয়, পুরো 4টা সন্তানের বাবা বানালো তাকে। দুর্ভাগ্যবশত দুজন মারা গিয়েছিল, কিন্তু এখন আবার কনসিভ করলো। হৃদ মার কনসিভের সংবাদ পেয়ে সেদিন জিজ্ঞাসা করেছিল, মায়া এখন কিভাবে হৃদের উপর দিয়ে কলকাঠি নাড়ল। সে তো এবার মার গাল মুখ চেক করেছিল মেডিসিন খাওয়ানো পর। তাহলে মায়া তখন ড্রেসিং টেবিলের কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে এদিক সেদিকে তাকিয়ে জানায়, হৃদের দেওয়া মেডিসিন মায়া বাথরুমে গিয়ে বমি করে ফেলে দিয়েছিল, পরে খাইনি। মার জবাবে হৃদ হতাশ গলায় বলে, আমি ভুল করলেই তোমাকে সেটা কাজে লাগাতে হবে এমন কোনো কথা আছে? সবসময় মানুষ কতটা সতর্ক থাকতে পারে বলো? আমি ভুল করলেই তোমাকে প্রেগন্যান্ট হতে হবে। তুমি প্রেগন্যান্ট কেন হবে? কি দরকার এত বাচ্চার? মার তখন হৃদের কথায় আপত্তি করে বলে, আজব,
আমার স্বামী আছে তাহলে আমি কেন প্রেগন্যান্ট হব না? হৃদ চেতে বলে, ফাজলামি পাইছো। তোমার মতন স্বামী সবার থাকে না। স্বামী থাকলেই প্রেগন্যান্ট হতে হবে এমন কোনো কথা আছে? মায়া তখন উল্টা উত্তরে বলে, অবশ্যই কথা আছে। আমার স্বামী আছে, আমি প্রেগন্যান্ট হয়েছিল, দরকার হলে ভবিষ্যতে আরো হব। আপনি দেখেন না জুই, ফিহা আপুর দুটো করে সন্তান, আর আমার একটা। আমি ওদের থেকে পিছিয়ে আছি না। মায়া কথায় হৃদ দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি কম্পিটিশনে নামছো কার কতটা বাচ্চা হবে এই নিয়ে? তাহলে বলে রাখি, এই কম্পিটিশনে তুমিই ফার্স্ট হয়েছ। এই নিয়ে পরপর 4 সন্তানের মা হয়েছ তুমি, সাথে আমাকে বাবা বানাইছো। এবার অন্তত জেদ করা ছাড়ো রিতো। আর কত বেবি প্ল্যানিং করবে তুমি? অনেক তো হলো। আমার 5টা বেবি যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত। আপনার এত বড় বাড়ি, 5টা বেবি না হলে চলে বলুন? মায়া কথায় হৃদ কিছুই বলল না। জেদ করে উঠে গেল, কারণ সে জানে মায়াকে বলেও লাভ নেই। 5টা বেবি যখন বলেছে তখন দেখা যাবে 5টা বেবি সে নিবে। হৃদের শত না করা বা সতর্ক থাকাটাও কাজে দিবে না। মায়া সুযোগ বুঝেই কাজে লাগাবে সেটা। এমন করলে দেখা যাবে তার পাগল বউ বুড়ো বয়সেও তাকে বাবা বানাবে। এর চিরস্থায়ী সমাধানের জন্য হৃদমা আর দ্বিতীয় সিজারের সময় জন্মনালী কেটে দেয় ডাক্তার পরামর্শে, যাতে মায়া আর কনসিভ করতে না পারে কোনো সময়। এই বিষয়ে হৃদ ছাড়া বাকি কেউ জানে না, এমনকি হৃদ মায়াকেও বলেনি। বললে হয়তো দেখা যেত মায়া কেঁদে বুক ভাসাত হৃদের সাথে, নয়তো রাগারাগি করবে। তবে হৃদ এবার নিশ্চিত হলো শত ভুল করলেও মায়া সেটা আর কাজে লাগাতে পারবে না এই ভেবে। এই সব কিছুর মধ্যে হৃদ সবচাইতে বেশি যেটাতে খুশি হলো সেটা হলো তার একটা মেয়ে জন্ম হওয়াতে। হৃদের খুশি সবাই দেখেছিল সেদিন। মুখে তার চকচক করা ন্যায় হাসির ফুটেছিল। হৃদের মেয়ে হওয়াতে আরও একজন তার চেয়েও বেশি খুশি ছিল, সে হলো আয়ন। অবশেষে ছেলের বউ জন্ম হয়েছে বলে তার খুশি আর দেখে কে? মায়া মেয়েও হয়েছে বেশ দেখতে। বাবা মার মিলিত কম্বিনেশন। দেখতে মার মতন হলেও গায়ের রং হৃদের পেয়েছে। ঘন কালো জোড়া ভ্রুরো হৃদের পেয়েছে। মিষ্টি হাসতে দেখতে মার মতন। সারাদিন হাত পা ছুটিয়ে শব্দ করে কথা বলে, খেলে। যে খেল দেখাবে তার সাথেই হাসবে, খেলা করবে। মায়া ছেলের স্বভাবে অসন্তুষ্ট হলেও মেয়ের স্বভাবে বেশ খুশি, চঞ্চল হরিণ হয়েছে বলে। অন্তত হৃদের মতন গম্ভীর হয়নি, এতেই বেশ। মায়া মেয়ের নাম রেখেছে হৃদ নিজে, হৃদিতা খান সুখ। সবাই সুখ সুখ বলেই ডাকে। হৃদ তো বলে বেড়ায় বাবার সুখ, বাবার সুখ। এর মাঝে ফিহার তৃতীয় সন্তান হয়, একটা মেয়ে। বয়সে হৃদের মেয়ের 2 মাসের ছোট হলেও দেখতে ভারী মিষ্টি। অনেকটা আরিফের দাদির মতন হয়েছে। এই নিয়ে তো শফিকুল ইসলাম ভীষণ খুশি। নিজের মা মতন দেখতে হয়েছে বলে। প্রথম মায়া ছিল, এখন আরিফের মেয়ে হয়েছে উনার মার মতন। তাই তিনি নিজেই সেই মেয়ের নামকরণ করেছে নিজের মায়ের নামে, লতিকা খাতুন পরি। সবাই পরি পরি বলেই ডাকে। মানুষ বলে না, আল্লাহ দরবারে সঠিকভাবে চাইতে জানলে আল্লাহ কাউকে ফেরায় না। ঠিক তেমনই খান বাড়ির মানুষের ক্ষেত্রে হয়েছে। এতদিন মেয়ে মেয়ে করে সবাই যে হতাশায় ছিল, আল্লাহ তাআলা মায়া আর ফিহা ঘরে 2 কন্যা সন্তান দিয়ে সেই অভাব পূরণ করল। বিশেষ করে মার ক্ষেত্রে চাওয়াটা বেশি পূরণ হলো মেয়েকে দিয়ে। যে হৃদ মারিদের জন্মের পরও বাসায় রাত করে ফিরত, সেই হৃদকে এখন দেখা যায় সন্ধ্যা হলেই বাসায় উপস্থিত থাকে মেয়ের জন্য। মেয়ের কোনো কাজই মার জন্য ফেলে রাখে না, নিজেই করে নেয়। মেয়েও তার বাবার বলতে পাগল। হৃদ আশেপাশে থাকলেই কারো কোলে যেতে চায় না, এমনকি মার কোলেও না। সারাদিন গাইগুই শব্দ করে কথা বলতে চায়। হৃদকে পেলে তো কথায় নেই। পুরো কান্না থেমে যায় হৃদকে পেলে। একদম শান্ত হয়ে যায় কাঁদতে কাঁদতে। হৃদ বাসায় বসে কাজ করলেও সুখকে বুক পকেটের ব্যাগে ভরে কাঁধে ঝুলিয়ে রাখে। এমনকি সকাল সকাল হাঁটাহাঁটি করলেও মারিদের সাথে মেয়েকেও নিয়ে আসে কাঁধ ব্যাগের বুকে ঝুলিয়ে। সুখাত নাড়িয়ে হেসে কুটি কুটি হয়, বাপ ভাইয়ের সাথে ঘুরে বেড়ায়, মার কথা মনেও করে না। বোনের খিদা লাগলেই মারিদ নিজের ছোট ব্যাগ থেকে ফিটার বের করে দেয়। হৃদ সেটা খাওয়ায় সুখকে। মারিদ মেয়েদের সঙ্গ তেমন পছন্দ না হলেও বোনের সঙ্গে তার বেশ পছন্দ। আদুরও করে বেশ। তবে মারিদ যতটা শান্তিশিষ্ট গম্ভীর, সুখ ততটাই চঞ্চল হরিণী। এর জন্য স্বভাবগত দিক থেকে একই প্রকৃতি মানুষ বাপ ছেলের ভিন্ন স্বভাবের মা মেয়েকে এতটা পছন্দ করে কি তাদের ছাড়া চলে না। শক্তপোক্ত কাচের দরজাটা মায়া টেনে ধরতেই সুখ হৃদের অফিস কক্ষে, আব্বু আব্বু মৃদু স্বরে ডেকে ভিতরে ঢুকতেই খানিকটা চমকে উঠে সেদিকে তাকালো হৃদ।
দুপুর তখন একটার ঘরে, হাতে কাজগুলোই শেষ করছিল মনোযোগ সহকারে। ঠিক তখনই মেয়ের আদুরিপনায়ের ডাকে ধ্যান ভাঙে তার। টকটকে লাল জামা পরিহিত সুখের মাথায় তাল গাছ বেঁধে হাতে ভাজে বেশ বর্ষর একটা আম চেপে ধরে দৌড়ে আসছে হৃদের দিকে খুশিতে আটখানা হয়ে, যার জন্য ফর্সা হাতে টকটকে লাল কাচের চুড়িগুলো ঝনঝন শব্দ করছে ক্ষণে ক্ষণে। মেয়েকে দৌড়াতে দেখে হৃদ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দৌড়ে এগিয়ে গেল মেয়ের দিকে। হাঁটু মুড়ে মেয়ের সামনে বসতেই সুখ দৌড়ে এসে বাবাকে চাপটে জড়িয়ে ধরতেই মেয়ের পিছন পিছন মায়াও কেবিনের ভিতর প্রবেশ করল। হৃদ মেয়ের মাথায় আদুরে চুমু খেয়ে সুখকে নিয়ে সোফার উপর বসতে বসতে মার দিকে তাকালো এক পলক। লাল বোকরা পরে আছে মায়া। হয়তো মা মেয়ের যুক্তি করে একই রঙা পড়েছে। আজকাল মা মেয়েকে হৃদ বেশিরভাগ সময়েই একই রঙা ড্রেস পরে ঘোরাফেরা করতে দেখে বাড়িতে। এতে খারাপ কিছু না, হৃদের অবশ্য ভালোই লাগে। তার চোখ জুড়িয়ে যায় ভালোবাসার কলিজার টুকরা দুটোকে একই রকম ড্রেসে নিজের আশেপাশে ঘুরঘুর করতে দেখলে। হৃদ মেয়েকে উলুর মাঝের বসিয়ে ফের চুমু খেল সুখের ঘামন্ত ভেজা কপালে। সোফার টেবিলে উপর থেকে একটা টিস্যু নিয়ে সযত্নে মেয়ের কপালের বেবি হেয়ারগুলো সরিয়ে দিয়ে সেখানটায় ঘাম মুছে দিতে দিতে হৃদ মেয়েকে উদ্দেশ্য করে আদুরি গলায় বলল, আমার আম্মুটা এত ঘেমে গেছে কিভাবে শুনি। বাবার আদুরি কথায় দারুণ হেসে উঠে সুখ। বাবাকে নিজের আশেপাশে পেলে যেন 1 কেজি রক্ত বাড়ে ওর। সারাক্ষণ আব্বু আব্বু বলে মুখের লফজটা থেকেই থাকে। বাবা পাগল মেয়ে যার জন্য হৃদ সকালে অফিস যেতে চাইলে কতক্ষণ কান্নাকাটি করবে বায়না ধরে বাবার সাথে অফিসে যেতে চেয়ে। এজন্য মায়া প্রায় হৃদের অফিস টাইমে মেয়েকে লুকিয়ে অন্যত্র পাঠিয়ে দেয় মালাকে দিয়ে। নয়তো দেখা যায় হৃদ মেয়ের কান্না সহ্য করতে না পারলে সুখকেসহ মায়াকেও হৃদের অফিসে আসতে হয় বাধ্য হয়ে। এতে অবশ্য সুখের খেলাধুলা নিয়ে কোনো ঝামেলা হয় না। হৃদের অসিফের 3 তলা ফ্লোরে 2 ভাগ করে এক হাত হৃদ খালি রেখেছে নিজের পরিবারের স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য। বিশেষ করে মেয়ের জন্মের পর এটা করেছে সে। মারিদ সুখকে নিয়ে প্রায় মায়া হেনা খান চলে আসে তার অফিসে। এর কারণ হলো সুখ বাবার কাছে যাবে বলে বেশি কান্নাকাটি করলে তখন এমনই করে চলে আসে হঠাৎ হঠাৎ হৃদের অফিসে। আজও তাই হয়েছে। সুখের অতিরিক্ত কান্নাকাটির ফলে মায়া এক প্রকার বাধ্য হয়ে এসেছে হৃদের অফিসে মেয়েকে নিয়ে। হৃদের প্রশ্নের উত্তরে মায়া মাথার হিজাব খুলতে খুলতে তৎক্ষণাৎ বলল, ঘামবে না, আপনার মেয়ে কি মাটিতে পা ফেলে হাঁটে? সারাক্ষণ দৌড়াদৌড়ির উপর থাকে। গাড়ি থেকে নেমে যে দৌড় শুরু হয়েছে আব্বু যাবে বলে সেই দৌড় শেষ হয়েছে আপনার কাছে এসে। এর মধ্যে দুবার পরে ব্যথাও পেয়েছে। দেখুন পা চেক করে এখনো লাল হয়ে আছে। আমাকে ধরতে পর্যন্ত দিচ্ছে না। তারপর এই যে ওর হাতের আমটা পর্যন্ত আমার কাছে দিচ্ছে না। বলে আমি নাকি খেয়ে ফেলবো। আচ্ছা, আমার কি আর কোনো কাম নাই? আমি কি ওর আম খাওয়ার জন্য বসে থাকি বলুন? মার অভিযোগ হৃদ শুনেও না শোনার মতো রইল। এটা রোজকার কাহিনী, যেমন মা তেমন মেয়ে। তাই হৃদ মেয়ের পক্ষ ধরে আদুরে হাতে মেয়ের পা চেক করে ব্যথা লাল হয়ে যাওয়া হাঁটু দুটো দেখে নিল এক পলক। পর মুহূর্তে মেয়ের কপালের ঘাম পরিষ্কার করে টিস্যুটি টেবিলে উপর রাখতে রাখতে বলল, তুমি হয়তো খেয়েছো মেয়ের আম, সেই জন্য সত্যিটাই বলছে। হৃদের খুচা মারা কথায় মায়া জ্বলে উঠে বলে, আমি আপনার মেয়ের আম খেতে যাব কেন? আমি কি চোর? আমার আম খাওয়ার হলে আমি গাছ পেড়ে খাবো, নয়তো ফ্রিজ থেকে নিয়ে খাবো। শুধু শুধু আমার নামে মিথ্যা কাহিনী রটাচ্ছেন দুজন। আপনার মেয়ে সারাক্ষণ একটা না একটা আম হাতে নিয়ে রাখবেই। কালকেও একটা আম হাতে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল। আমি ওটা সরাতে গিয়ে দেখি আমটা নষ্ট করে ফেলেছে বারবার হাত থেকে ফেলার কারণে। ভিতর থেকে অতিরিক্ত নরম ও তেতে গেছে, সেই জন্য আমি আমটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমি ওকে ভালো একটা আম দেয় আগের আমটা চাওয়াতে। কিন্তু আপনার শিয়ানা মেয়ে আমটা নিল না। বলে কি না ওকে আগের আমটা দিতে, এটা নাকি ওর আম না। আমি যখন বারবার করে বুঝাচ্ছিলাম ভালো আমটা নিতে তখন বলে, আমি নাকি ওর আম খেয়ে ফেলেছি এজন্য ওর আমটা নাই। এই করে করে আমাকে সকালে 2 ঘন্টা জ্বালিয়েছে কেঁদেকুটে। তারপর দাদি নিজে গিয়ে গাছ থেকে ওর পছন্দ মতো আম পেড়ে দিয়েছে, তারপর শান্তি হয়েছে। এখন সারাদিন ধরে এই আম নিয়েই ঘুরছে। আমাকে ধরতে পর্যন্ত দিচ্ছে না, বলে আমি নাকি আবার খেয়ে ফেলব। বদের হাড্ডি একটা মেয়ে। মার মুখ বাঁকানো কথায় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো মায়ের দিকে সুখ। মা যে ওকে উদ্দেশ্য করে বাবার কাছে নালিশ করছে সেটা সে বেশ বুঝতে পারল।
মায়ের সবগুলো কথা ঠিকঠাক বুঝতে না পারলেও নালিশ করা বিষয়টি ঠিকই বুঝতে পারল, যার জন্য অনেকটা অপমান বোধ করল বাবার সামনে। বিশেষ করে মার মুখ বাঁকানো কথা, বদের হাড্ডি মেয়ে, গালি দেওয়াতে একটু বেশি অপমানিত হলো। যার রেশ টেনে তৎক্ষণাৎ ঠোঁট উল্টিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠে বাবার তাকালো চোখ ভরতি পানি নিয়ে। মেয়ের আদুরি কান্নায় হৃদ চোখ পাকিয়ে মার দিকে তাকিয়ে সুখের ভেজা গাল আঁচড়ে এক হাতে মুছে দিতে দিতে বলল, ও আমার আম্মু কাঁদে না। এই তো আব্বু তোমার কাছে। কি হয়েছে আমার আম্মুটার? বাবার আদুরে কথায় ভীষণ আদুরি হলো মেয়ে। ঠোঁট ভেঙে ছোট ছোট হাতে এক আঙ্গুল তুলে মায়ের দিকে ইশারা করে কাঁদতে কাঁদতে বলে, আম্মু বকে। হৃদ ফের মেয়ের ফুলা দুগেলের পানি মুছে দিতে দিতে বলে, আম্মু পচা। সুখ ভালো। আম্মুর সাথে সুখের কথা নেই কেমন? ডাগর ডাগর ভেজা চোখ তুলে মার কপাল কুঁচকে আসা চেহারার দিকে তাকালো সুখ। মাকে তার ভীষণ পছন্দ। বাবা না থাকলে তো মার পিছন পিছন ঘুরঘুর করার তার স্বভাব। তারপরও বাবার পাশে থাকলে দুনিয়া ভুলে যায়, সাহসও বেড়ে যায় বাবার সান্নিধ্যে। তাই হৃদের কথা মাথা নাড়িয়ে সাহসী সুখ সম্মতি দিয়ে বলে, আম্মু পচা। চোখ ভালো। হৃদ হাসল। বাবার হাসি দেখে মেয়েও খিলখিল করে হাসল আদুরে সহিত। মায়া কপাল কুঁচকে তাকাতেই হৃদ হাতের ইশারায় মায়াকে ডাকল নিজের অপর পাশে খালি জায়গায়। মায়া গাল ফুলিয়ে সেখানটায় বসতেই দ্বিতীয়বারের মতন টিস্যু নিয়ে মার ঘামন্ত ভেজা মুখটা যত্ন করে মুছে দিতে দিতে মিহির স্বরে প্রশ্ন করে বলল, তোমার কি একা এসেছো, দাদির সাথে আসেনি? মারিদ কই? স্কুল থেকে ফিরেনি এখনো। হৃদের পরপর প্রশ্নে মায়া উত্তরে বলল, আমরা বডিগার্ডদের সাথে এসেছি একা। দাদি মারিদের স্কুলে। রাদিল আর মারিদকে নিয়ে সোজা এখানে চলে আসবে আমাকে বলেছে। হয়তো চলে আসছে রাস্তায় হবে। দুপুর লাঞ্চ আমরা সবাই এখানে করব, এজন্য দাদি রান্না করে পাঠিয়ে দিয়েছেন আগেই। মার কথাগুলো বলতে বলতেই মারিদ বাবার কেবিনে ঢুকল স্কুল ইউনিফর্ম পরে। পিছন পিছন রাদিল, হেনা খান, আরাফ খানও ঢুকল। হেনা খানের হাতে রাদিলের স্কুল ব্যাগ, আর মারিদের ব্যাগ নিজের কাঁধেই ঝুলানো। সে নিজের কাজ নিজে করতে পছন্দ করে বিদায় কারো কাছে থেকে সাহায্য নিতে ইচ্ছুক নয়। রুমে ঢুকেই মারিদ সোজা গিয়ে বসল বাবার অপর পাশে খালি জায়গায় চুপ করে। মায়া হৃদের পাশ থেকে উঠে ফ্রিজের দিকে এগিয়ে যেতেই হৃদ সুখকে মার জায়গায় বসিয়ে ছেলের কাঁধ থেকে স্কুল ব্যাগটি ছাড়িয়ে নিয়ে সোফার টেবিলের উপর রাখল। তৃতীয়বারের মতন টিস্যু নিয়ে যত্ন সহকারে ছেলের লাল হয়ে ওঠা ঘামন্ত ভেজা চোখ মুখ মুছে দিতেই মায়া ফ্রিজের ঠান্ডা পানি গ্লাসে করে নিয়ে সবার হাতে হাতে দিল। বিশেষ করে রাদিল, মারিদ আর হেনা খানের হাতে। মায়া রাদিলকে পানি গ্লাস দিয়ে বাক্স থেকে টিস্যু নিয়ে যত্ন সহকারে রাদিলের ও ভেজা চোখ মুখ মুছে দিয়ে মারিদের পাশে বসাল থাকে। দুজন একই স্কুলে, একই ক্লাসে পড়ে, চতুর্থ শ্রেণীতে। এই তো আর হাতে গোনা কিছু পড়ে ইয়ার ফাইনাল পরীক্ষা দুজনের, তারপরও পঞ্চম শ্রেণীতে উঠবে দুজন। দেখতেও দুজনকে চোখে লাগার মতন বর্ষরও, লম্বা আর স্বাস্থ্যবান। বয়স এবার 9 পার হয়ে 10-এর কোঠায় পা রাখবে মারিদ, রাদিল আরও কয়েক মাস পর 10 বছরে পা রাখবে। এর মধ্যে দুজনের ভিসা প্রসেসিং হয়ে গেছে, দুজন দুই দেশে যাবে বাকি পড়াশোনার জন্য। মারিদ যাবে সুইজারল্যান্ডের হৃদের চির বাসস্থানে। রাদিল যাবে তার বাবার শহরে লন্ডনে পড়াশোনা করতে, তবে রাদিলের সাথে ফিহার বড় ছেলে ইফরাদও যাবে সেখানে পড়াশোনা করতে। মারিদ সুইজারল্যান্ড একা থাকবে এমনটা নয়। মায়া, হৃদ, হেনা খান, আরাফ খান সবসময় যাওয়া আসা থাকবে মারিদের কাছে। রাদিল মারিদের পাশে বসে গ্লাসের পানিতে চুমুক দিতে দিতে এক পলক সুখের দিকে তাকালো স্বাভাবিক দৃষ্টিতে। যেমনটা সে আসতে যেতে সবাইকে দেখে ঠিক তেমনটাই দেখল স্বল্প সময়ের জন্য। সুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে গিয়ে চোখে পড়ল সুখের ছোট ছোট হাতে ভাজে ভিতর চেপে ধরে রাখা মাঝারি সাইজের বড় আমটার দিকে। হাতের চেয়ে দ্বিগুণ বড় আম হওয়ার ধরে রাখতে কষ্ট হচ্ছে, যার জন্য অলরেডি 2বার পরে গেছে হাত ফসকে। হৃদ বারবার তুলেও দিচ্ছে বিরতিহীনভাবে। তারপরও সুখ আমটা ছাড়ছে না। হাতে ঝাপটে জড়িয়ে ধরে হলেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমটা নিজের কাছে রাখার, যার জন্য হাতের কাচের চুড়িগুলো অনবরত ঝনঝন শব্দ করছে সেই তালে। রাদিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শেষ পানিটুকু পান করে গ্লাসটা টেবিলে উপর রেখে স্বাভাবিক ভঙ্গিতেই সুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যত্রে রাখল। খানিকটা বাদেই খাবারের ডাক পড়তেই হৃদ মেয়েকে কোলে নিয়ে গিয়ে বসল ফ্লোরের উপর বিছানা করা আসনে। মারিদ অলরেডি হেনা খানের পাশে বসেছিল। রাদিল বসল হেনা খান ও আরাফ খানের মধ্যে।
হৃদ সুখকে কোলে নিয়ে মারিদ ও মার মধ্যস্থে বসল ফ্লোরের বিছানায়। সামনে কাচের ডাইনিং টেবিল, যেটা ফ্লোরে বসা অবস্থায় সবার বুক বরাবর হয়। হৃদ তাতে মেয়েকে নিজের সামনে বসিয়ে প্লেটে খাবার তুলতেই সুখ আদো আদো ভাষায় সেদিকে তাকিয়ে মৃদু স্বরে আওড়াল, আব্বু মাংস, মাংস, আব্বু মাংস। হৃদ তাই করল। মেয়ের পছন্দ অনুযায়ী প্লেটে মুরগির মাংস তুলতেই মারিদ নিজের প্লেট ছেড়ে নীরবে এসে বসল বাবার পাশে, যার অর্থ সেও হৃদের হাতেই খাবে। হৃদ ছেলের গম্ভীর প্রকাশটা বুঝে প্লেটের অপর পাশে মারিদের পছন্দ অনুযায়ী খাবার তুলতেই মায়াও চেপে চেপে হৃদের অপর পাশে বসল জায়গায় ছেড়ে, যার অর্থ সেও খাবে। ছেলে মেয়ের খাবারের পাশাপাশি মার জন্য প্লেটের অপর পাশে চিংড়ি মাছ নিল, কারণ মায়া সর্বত্রে মাছটাই পছন্দ করে। বড় প্লেটে গোল করে খাবার নিয়ে হৃদ ভাতের সাথে এক টুকরো মাংস মেয়ের মুখে আগের দিতেই সুক্ষা করে সেটা মুখে নিয়ে মাথা নাড়িয়ে চিবুতে চিবুতে মারিদকে দেখাতে দেখাতে বলে, আমি আদে, তুমি পলে, পরে, আমি আদে, আগে, তুমি পলে। মারিদ হাসে কম, গম্ভীরতাটায় তার স্বভাব। তাই স্বাভাবিক দৃষ্টিতেই সুখের খুশি দেখে টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে বোনের ঠোঁটের কোনায় লেগে থাকা অল্প একটু মুছে দিল। হৃদ দ্বিতীয়বারের মতন মারিদের মুখে সবজি ভাত তুলে দিল। নিজেও তাই খেল, তবে তার আগে মার মুখে মাছ ভাত দিল। হৃদ ছেলে মেয়ে বউকে নিজের পাশে গোল করে বসিয়ে সুন্দর একে একে সবাইকে ভালোবাসার সহিত ধীরে ধীরে খাইয়ে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। হৃদের যত্ন সহকারে ভালোবাসাটা সবার চোখে পড়ার মতন। তবে এখন আর কেউ চমকায় না, কারণ হৃদ রোজগার এমন করে বউ বাচ্চাদের খাওয়াতে দেখে সবাই। এতে করে হেনা খান আরাফ খান অন্তত সন্তুষ্ট হৃদের উপর। যাক, অবশেষে তারা পেরেছেন হৃদকে সংসারী করতে, এতেই অনেক। তবে তারা আরও আশায় আছেন হৃদ একদিন না একদিন নিজের গ্যাংস্টার উগ্র জীবন ছেড়ে ভালো পথে ফিরে আসবে। এত পরিবর্তন যখন হতে পেরেছে, বাকিটাও হবে ইনশাআল্লাহ। আশা ছাড়ল না আল্লাহ উপর থেকে। সবাই খাওয়া দাওয়াতে মনোযোগী, তবে রাদিলের চোখের সবচেয়ে বেশি সুখীর চঞ্চলতায় চোখে পড়ল। প্রচুর চঞ্চল মেয়েটা, তাই রাদিল খেতেও খেতেও বেশ কয়েকবার সুখকে বিরক্তির চোখ আড়িয়ে দেখল। তার বিরক্ত হওয়ার কারণও আছে। এই যেমন মাংস খেতে চাচ্ছে, আবার সেই মাংস দাঁতে লাগলেই তৎক্ষণাৎ কেঁদে উঠছে ভয়, মুখে খাপ্পা সাপ লেগেছে বলে বলে। এতে করে মায়া বারবার দাঁত পরিষ্কার করে দিচ্ছে, আর বারবার হৃদের হাত থেকে মাংস খাচ্ছে। প্রতিবার একই ঘটনা নিয়ে খানিকটা বিরক্ত হচ্ছে রাদিল। হেনা খান ও আরাফ খানের মধ্যস্থে বসে খাওয়া পরও বেশ কয়েকবার চোখ ঘুরিয়ে ফেলেছে সুখকে। আজকাল হৃদের নিজের পরিবারের প্রতি এত ভালোবাসাটা স্বাভাবিক দৃষ্টিতেই নেয় হেনা খান ও আরাফ খান। হৃদ নিজের ছেলে মেয়ে ও বউকে কতটা ভালোবাসে সেটা তারা গত 10 বছরের দেখে ফেলেছেন। বিশেষ করে মেয়ের জন্মের পর হৃদের মমতার প্রকাশ একটু বেশিই পাচ্ছে। এমন না মারিদ আদুর যত্ন সে কম করেছে, ঠিকই আদুর যত্ন করেছে। তবে মারিদ স্বভাবে গম্ভীর আর শান্ত হওয়ায় হৃদ ছেলের জন্য কিছু করলেও সেটা প্রকাশ কম পেত, কারণ দুজন গম্ভীর স্বভাবের তাই। কিন্তু সুখের বেলা হয় উল্টো, কাঁদবে, চিল্লাচিল্লি করবে, আবার সবচেয়ে বেশি হৃদকেই জ্বালাবে, তারপরও বাবাকে চাই। চাই মানে চাই। মোট কথা সুখের সবকিছুতে বাবাকেই লাগবে, নয়তো এই নিয়েও সারাদিন কাঁদবে আর জ্বালাবে। তপ্ত দুপুরে ভ্যাপসা গরমের হাঁপিয়ে উঠে ধপ করে সোফার উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে শুয়ে পড়ল রাদিল। দিনটা শুক্রবার হওয়ায় সারাদিনই ব্যাট বল হাতে ছিল তার। এজন্য অবশ্য ছুটিয়ে ক্রিকেট খেলেছে বেশ। সে একা খেলেনি, সাথে ফুফাতো ভাই ইফরাতসহ সাঙ্গপাঙ্গ হিসাবে খান বাড়ির কয়েকজন সার্ভেন্ট নিয়ে এতটা সময় খেলায় খেলায় পার করল। মূলত আজকে সবাই খান বাড়িতেই আছে, তার কারণ হলো ফিহা বাবার বাড়িতে এসেছে বিরাতের ছেলে মেয়েদের নিয়ে। এজন্য মেহেরবান সবাইকে নিয়ে খান বাড়িতে চলে এসেছে ঘুরতে। জুই বাবার বাড়িতে যাওয়া আশা করতে পারলেও মায়া যেতে পারে না কোথাও হৃদের জন্য। একটা দিনের জন্যও মায়াকে কাছছাড়া করে না হৃদ। মায়া ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গেলেও সেটা হবে কয়েক ঘন্টার সফর। হৃদ আসিফের যাওয়ার পর যেতে পারবে, আবার হৃদের সন্ধ্যায় বাসা ফেরার আগে তাদের উপস্থিত থাকতে হবে। এই অল্প সময়ের জন্যও মায়া মাঝেমধ্যে বাবার বাড়ি থেকে ঘুরে আসে সবাইকে দেখবে বলে। তাছাড়া আর কি করবে, যার এমন একটা ঘাটতারা স্বামী থাকে তারাই বুঝে তাদের কতটা মানিয়ে নিতে হয়। তাছাড়া খান বাড়িতে সকলের রোজগার আসা যাওয়া লেগে থাকে কারণে অকারণে। হেনা খান ও মায়াদের নিয়ে আয়নের বাসায় ঘুরে ফিরে আসে একদিন পরপর। দুই বাড়ির দূরত্বটাও বেশ না, 15 মিনিটের দূরত্ব। তাই সবার মতো যাতায়াত লেগেই থাকে রোজ। আজকেও তাই হচ্ছে।
বাড়ির বড়রা সবাই বাগানে আসর জমাতেই ছোট সদস্যরা একে অপরের সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলছে। রাদিল গরমে অতিষ্ঠ হয়ে শার্টের বুক পাশের 3টা বোতাম খুলে দিল কাঁধে চড়িয়ে শার্টটা। সোফায় চিত হয়ে শুয়ে নিউজপেপার নিয়ে হাতে সাহায্য বাতাস করতেই সুখ কোথায় থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তার কাছে এসে দাঁড়াল। এক হাতে আম জড়িয়ে অপর হাতটা দিয়ে রাদিলের কাঁধে ছড়িয়ে দেওয়া শার্টের অংশটা টেনে টেনে বলল, লাদু ভা আয়া ওঠো, লাদু ভা আয়া ওঠো। সুখের অনবরত টানায় রাদিলের হাত থেমে যায় বাতাস করা থেকে। কপাল কুঁচকে সুখের ঘামন্ত লাল মুখটার দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরালো সুখের চেপে ধরে রাখা তার কাঁধে শার্টের অংশটার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোজা হয়ে বসতে চাইলেই সুখ হাত ছেড়ে দেয় শার্টের সেই অংশটাকে। রাদিল সোজা হয়ে বসে আশেপাশে তাকালো কেউ আছে কিনা সেটা দেখতে। এই মেয়েকে একা পাওয়া 8 দিনের বেলায় আকাশে চাঁদের খোঁজা সমান কথা। সারাক্ষণ কারো না কারো সাথে তো থাকবেই। যদি বাপ ভাই বাসায় থাকে তাহলে তো কথাই নেই। বাতি মেরেও এই মেয়েকে একা খুঁজে পাওয়া যাবে না, দেখা যাবে বাপ ভাইয়ের নয়তো মার সাথে আছে। আজকে তার কাছে আসা মানে নিশ্চিত কোনো কারণ তো অবশ্যই আছে। তাছাড়া বাকি সবার মতন করে রাদিল চাইলেও সুখের সাথে হাত বাড়িয়ে বোনের সখ্যতা নিয়ে কথা বলতে পারে না। এমনকি স্বাভাবিক আচরণ করতেও জড়তা কাজ করে। কাজ করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর তার কারণটা হলো তার পিতা মহোদয় মানে আয়ন চৌধুরী। রাদিলের জন্মের পর থেকে একটু একটু করে বড় হওয়া পুন্ত সর্বদা সে শুনে এসেছে রাদিলকে দিয়ে হৃদের মেয়েকে বিয়ে করে আনবে, এটা তার বাবার স্বপ্ন। রাদিলকে রোজ কয়েকবার করে শুনতে হয় নিজের বাবার সেই স্বপ্নের কথা। এতে করে রাদিলের মনে হয় তার বাবা নিজের স্বপ্নের কথা তাকে শোনাচ্ছে, এমনটা নয়, বরং রাদিলকে সবসময় মনে করিয়ে দেয় তার জন্য মেয়ে তার বাবা ঠিক করে রেখেছে। এজন্য মূলত রাদিল চাইলেও সুখের সাথে সহজ আচরণ করতে পারে না, কেমন একটা লজ্জা আর সংকোচ লাগে নিজের মাঝে। ছোট থাকতে এক ছিল, এখন সে বড় হচ্ছে ধীরে। তাই তার মাঝে সবকিছুর বুঝো একটু একটু ঢুকছে না। বিয়ে মানে গানও তার আছে, হবেই না কেন নয়, বছর তো আর ছোট হয় না। অনেক কিছুই বুঝে, আর এই বোঝা থেকে যত দ্বিধা তার। সরাসরি সুখের দিকে তাকালেও মনে হয় সবাই হয়তো তাকে অন্য চোখে দেখছে। সুখের সাথে তার বিয়ের বিষয়টা নিয়ে হয়তো সবাই মিটমিট করে হাসবে, মজা করবে। এজন্য সে বরাবরই সুখকে একটু এড়িয়ে চলে, লজ্জা লাগে বলে। তবে লুকোচুরি ভাবে সে সুখকে কাঁদাতে পিছু পা হয় না। এই যেমন এখন করছে, অনেকটা দৌড়াদৌড়ি করে খেলার কারণে সুখ গরমের শরীর চুলকাচ্ছে বলে রাদিলের কাছে এসেছিল নিজের শরীরের জামাটা খুলে দিতে। লাদু ভায়া, এটা খুলে দাও, আমার গরম লাদে। রাদিল কপাল কুঁচকে তাকিয়ে বোঝার চেষ্টা করল আসলে সুখ তাকে কি বলছে এমন ভাঙ্গাচোরা কথায়। খানিকটা সময়ে বুঝে ফেলল সুখের গরম লাগছে বলে তাকে জামা খুলে দিতে বলছে। কিন্তু বিষয়টি বুঝেও যেন অবুঝ সাজল। অন্য কেউ হলে সে এতক্ষণ কাজটি করে ফেলত নির্দ্বিধায়, বাচ্চা মনে করে। কিন্তু সুখ বলে সেটা করল না, বরং আগের ন্যায় গা এলিয়ে ঠাস করে শুয়ে পড়ল জায়গায়। অবুঝ সুখ রাদিলের ভাবমূর্তি বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকিয়ে আবারও রাদিলের একটা হাতে টেনে ধরল নিজের জামাটা খুলে দেওয়ার জন্য। রাদিল বিরক্তি চোখ মুখ কুঁচকে তাকালো সেদিকে। তার শ্যামবর্ণ হাতে যেন সুখের আদুরি ফর্সা হাতটা একটু বেশি ঝলঝল করছে। এত বেশি ফর্সা মানুষ তার পছন্দ না। সে শ্যামবর্ণের মানুষ, ফর্সা বউ তার সাথে যায় না। বাবা কি দেখে এমন সাদা বিলাই তার জন্য পছন্দ করেছে কে জানে। সে কালো মানুষ, তার কালো বউই পছন্দ হবে। এমন সুন্দরী বউ তার লাগবে না। যেখানে কালারের মিল নাই সেখানে আবার কিসের কি। রাদিল নিজের মনস্তাত্ত্বিক বিষয়ে চেতে উঠে অল্প ধাক্কা দিয়ে তৎক্ষণাৎ সুখের হাতটা নিজের হাতের উপর থেকে সরিয়ে ফেলতে ফেলতে বলল, যা সর ধরবি না আমাকে বজ্জাত মেয়ে। তোকে বলছি আমি এত সুন্দর হইতে। আমার এত সুন্দরী বউ লাগবে না জানিস না। দেখ, তোর সাথে আমার গায়ের রংটা পর্যন্ত মিল নেই, কত অমিল। বিয়ে ক্যান্সেল, যা ভাগ। রাদিলের কথার যথার্থ অর্থ মর্ম ছোট সুখ না বুঝলেও রাদিলের মুখ বাঁকানো ধমকটা ঠিকই বুঝতে পারে যে ওকে ধমক দিচ্ছে রাদিল, তাই অপমানের ঘোরে ঠোঁট ভেঙে ভ্যা ভ্যা করে কেঁদে উঠে তৎক্ষণাৎ। রাদিল সুখের কথায় কথায় কান্নাটা আরো বাড়িয়ে দিয়ে সুখের হাতে থেকে আমটা ছিনিয়ে নিয়ে তাতে কামড় বসাতেই সুখ অপমানে কষ্টে ছোট দু হাতে চোখ থেকে আরো জোরে জোরে কেঁদে উঠে দুঃখে। বাড়ির বড়রা বাগানে থাকায় আপাতত কেউ শুনল না সুখের সেই কান্না, তবে ফিহা মেয়ে পড়ি সুখের সাথেই দৌড়ে দৌড়ি খেলছিল, এতক্ষণ সেও খেমে নিয়ে একাকার।
সুখের কান্নায় দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে অবুঝ দৃষ্টিতে রাদিলকে এক পলক দেখে অপরাধী মুখ করে সুখের পাশে গিয়ে দাঁড়াল। এখানে বয়সে সে সবার ছোট, এমনকি সুখেরও। ভালমতো ঠিকঠাক কথা বলতেও আটকে যায় মুখে। তবে সবার আদুরের রাদিল ভাইয়া তাকে একটু বেশি আদর করে বোন হিসাবে। এখান রাদিল যদি পরীর বান্ধবীকে কাঁদায় তাহলে সে কি করবে? রাদিল আমে কামড় বসাতে বসাতে দেখল পরীও সুখের মতো করে ঘেমে শরীর চুলকাচ্ছে বারবার। রাদিল নিজের আম খাওয়ার রেখে আদুরে হাতে পরীকে নিজের কাছে টেনে যত্ন করে ফ্লকটা খুলে দিতে চাইলে সেখানে উপস্থিত হয় মারিদ বোনের কান্নার শব্দ শুনে। রাদিলকে এক পলক দেখে সুখের সামনে হাঁটু গেড়ে বসে বোনকে কোলে নিয়ে ফের রাদিলের পাশে সোফায় বসতে বসতে গম্ভীর মুখে বলল, কি করেছিস ওকে? কাঁদছে কেন? রাদিলের তৎক্ষণাৎ উত্তর, আমি কেন কিছু করতে যাব? তোর বোন এমনই কাঁদতে পারে? কাদার মাস্টার, এই পরী ভাইয়া কিছু করেছি তোমার বান্ধবীকে? পরী অবুঝ মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ রাদিল কিছু করেনি। সত্যি রাদিলকে কিছু করতে দেখেনি সুখের সাথে পরী। মারতেও দেখেনি, বোকাও দেয়নি। এমনই কাঁদছে সুখ এমনটাই লাগলো পরীর। মারিদ পরীর অবুঝ চোখে মুখের দিকে এক পলক তাকিয়ে বোনকে শান্ত করার চেষ্টা করতে করতে সুখের গায়ের ঘামে ভেজা উপরের ফ্লকটা খুলে দিতে দিতে বুঝল সুখের কাদার কারণটা হলো তার আম রাদিলের মুখে। মারিদ চোখ পাকিয়ে রাদিলের দিকে তাকাতেই রাদিল দারুণ হাসল। তার এই হাসিটাই যেন মানুষের মন বুলাতে সক্ষম। মারিদও কিছু না বলে সুখকে কোলে নিয়ে গেল কিচেন। ফ্রিজ থেকে নতুন একটা আম নিয়ে সুখের হাতে দিতেই দেখল পরীও দাঁড়িয়ে আছে সুখের সাথে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। দুজনের গায়ে সাদা সেন্টু গেঞ্জি পরা। মারিদ পরীর হাতে একটা আম তুলে দিতেই দুই বোন ছোট ছোট পায়ে দৌড়ে চলে যায় বাড়ির বাহির বড়দের কাছে। টিল টিল। মারিদের বর্তমান রুমটা হলো মার আগের রুমটা। রুমের নতুন করে ডেকোরেশন করা হয়েছে মারিদের পছন্দে। মারিদ মা বাবা ছাড়া রাতে একা ঘুমায় আজ বিগত 5 বছর হলো। 5 বছর বয়সে মারিদের সাথে রাতে সঙ্গ দিয়ে ঘুমাতো হেনা খান ও আরাফ খান। তবে মারিদের একটু বড় হওয়ার পর থেকেই সে একা ঘুমাইতে চায়। এখনও একাই ঘুমায়, তাকে কেউ ডিস্টার্ব করে না। এই তো কাল বাদে পরশু তার নবমতম জন্মদিন। দেখতে দেখতে 9 বছরে পা রেখে ফেলেছে সে। সেই সাথে গম্ভীরতাটাও যেন একটি বেশি প্রকাশ পাচ্ছে তার আচরণে। এতে করে অবশ্য মায়া বেশ চিন্তিত। ছেলের এমন আচরণে হৃদের স্বভাবই প্রকাশ পায় বলে মায়া ভয় থাকে বাবা মতন না ছেলেও উগ্রবাদী জীবনে চলে যায়। মার শত চিন্তাটাও হৃদ কানে তুলে না। আবার ছেলেকেও কিছু বলে না। কি বলবে? ছেলের অপরাধ খুঁজে পেলে তো কিছু বলবে। গম্ভীর শান্ত থাকা কোনো অপরাধ নয়। এখন অপরাধ না থাকলে শুধু শুধু ছেলেকে কি শাসন করবে সে? হৃদের এক কথা, ছেলে যদি কাউকে পছন্দ হয় তো কথা বলবে, আর না হলে কথা বলবে না, ব্যাস শেষ। এখানে জড়াজড়ি বা চাপ প্রয়োগ করে কেন অন্যের সাথে মিশতে ছেলেকে বাধ্য করবে? হৃদের স্বভাবও তো এমন না। হৃদ নিজেই তো এমনটা করে। সে এখনো দাদা দাদি বউ, ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে আপন মনে করতে পারে না, করেও না। তাদের স্বভাবই এমন। এখন সেই স্বভাবের জন্য ছেলেকে কি দোষ দিবে সে? তারা নিজেরা বুঝে কতটা সুখী তারা নিজেদের সাথে। বাকিদের সমস্যা হলেও তাদের নিজেদের নিয়ে নিজের কোনো সমস্যা হয় না। বাকি রইল ভালোবাসা আর বিয়ে। তো হৃদের একটাই কথা, ছেলের জীবনে চলার পথে যদি কাউকে ভালো লাগে তো লাগলো, নয়তো সে কিছু বলবে না এই বিষয় নিয়ে। কারণ সে নিজে বুঝে তার স্বভাবে মানুষদের বলে কিছু কোনো কালেই করানো সম্ভব নয়। তাদের মনের টান অনুভব করলেই করবে, নয়তো দুনিয়া উল্টে গেলেও কিছু করা সম্ভব না। এজন্য মূলত হৃদ মার কোনো কথায় কানে তুলে না। আসলে সে ছেলের উপর চাপ প্রয়োগ করতে চায় না অবুঝের মতন। স্বভাবে তার ছেলে যেমনই হোক না কেন, অন্তত এতটা শিওর তার ছেলে মেয়ে জাতিকে কখনো অসম্মান করবে না। মারিদ যেমন নিজের মাকে সম্মান করে বাকিদের করবে। কিন্তু অধৈর্যে মায়া হৃদের কথাগুলো বুঝতে চায় না। ছেলেকে প্রাণবন্ত জীবনে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করেই থাকে। মেয়েকে নিয়েও মার এতটা টেনশন নেই যতটা টেনশন সে ছেলের জন্য করে। রাত 8টা। মারিদ নিজের রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে স্কুলের হোমওয়ার্ক শেষ করে উঠে দাঁড়ালো। শরীর ম্যাচম্যাচ করছে তার। বিকাল থেকে টানা 5 ঘন্টা পড়া টেবিলে বসা সে। এর মধ্যে মায়া, হেনা খান বেশ কয়েকবার তাকে শুকনো খাবার দিয়ে গেছে। কিছু খেয়েছে আর কিছু আবার এমনই পড়ে আছে টেবিলে। মারিদ সেইগুলো রেখে উঠে দাঁড়ালো।
আপাতত বাহির থেকে একটু ঘুরে আসবে, তারপর আবার পড়তে বসবে এমনটা ভেবেচিন্তে গায়ে কুঁচকে থাকা সবুজ টি শার্টটা টেনে বের হলো রুম থেকে। পরনে তার বাদামি রঙা থ্রি-কোয়ার্টার প্যান্টের সাথে সবুজ রঙা টি শার্ট। দেখতেও বেশ মানিয়েছে হলুদ বর্ণের ফর্সা শরীরে। লম্বা চওড়া যেন তরতর করে বাড়ছে দিন বা দিন চোখে লাগার মতন। মারিদ রুম থেকে বের হয়ে সামনের করিডোর ধরে এগোতেই দেখতে পেল পরী উপরে সিঁড়ি গোড়ায় দাঁড়িয়ে আছে নিচের দিকে ভয়ার্ত মুখে তাকিয়ে থেকে। মারিদ সেদিকে এগোতেই পরী মারিদের উপস্থিতে বুঝে ছোট ছোট পায়ে দৌড়ে এসে মারিদের হাতের আঙ্গুল চেপে ধরে আদো আদো ভাষায় আওড়ায়, আম্মু যাব মাদু হায়া। মারিদ কপাল কুঁচকে তাকায় উরুর সমান পরীর দিকে। তার সুন্দর নামটা ভেঙে বলাতে পছন্দ হয়নি, তাই পরীকে সুধরিয়ে বিরক্ত গলায় ছেড়ে বলল, ইট নটে মাদু, ইটস মারিদ। মারিদের শক্ত গলার ইংরেজিটা বুঝতে না পেরে খাল উঁচিয়ে ড্যাব ড্যাব করে মারিদের দিকে তাকিয়ে থাকল পরী। মারিদকে তার ভীষণ পছন্দ, বিশেষ করে সবসময় মারিদ তাকে পছন্দ খাবার দেয় বলে, এজন্য বাচ্চাদের স্বভাবই তাদেরকে যারা আদর করে পছন্দের খাবার দিবে, বাচ্চারা তাদের সাথেই মিশতে চায়। মারিদের ক্ষেত্রেও তাই। মারিদ পরীকে খাবার দেয়, এজন্য পরীর অনেক পছন্দ তার মাদু ভাইয়াকে। কিন্তু মারিদ ক্ষেত্রে বিষয়টি উল্টো। সে ইচ্ছা করে বা নিজ থেকে পছন্দ করে পরীকে কখনো কোনো খাবার দেয়নি, বরং মারিদ বোনকে কোনো কিছু দেওয়ার সময় সুখের পাশে পরী থাকতো বলে সেই ক্ষেত্রে পরীকেও দেওয়া হতো, তার ব্যাস এতটুকুই। কিন্তু পরী বাচ্চা মন মারিদের সান্নিধ্য পছন্দ করে, প্রায় ঘুরে ফিরে মারিদের কাছে চলে আসে খেলতে। মারিদ তখনও কিছু বলে না পরীকে বাচ্চা বলে, তবে সে নিজের কাছেও রাখে না পরীকে। কাউকে না কাউকে ডেকে পরীকে তাদের কাছে ধরিয়ে দেয়, কাছে রাখতে চায় না। এখনো তাই। পরী মারিদ বিরক্তি ফেসটা বুঝতে না পেরে খাল উঁচিয়ে মারিদের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মু যাব, তলো না মাদু হায়া। পরীর মুখে বারবার নিজের নামটা ভেঙে বলতে দেখে বিরক্তি খানিকটা চেতে উঠে মারিদ তৎক্ষণাৎ মৃদু স্বরে ধমক লাগায় পরীকে। এতে করে বাচ্চা পরী ভয়ে চমকে উঠে মারিদের হাত ছেড়ে মুহূর্তেই কেঁদে উঠে গগন কাঁপিয়ে। মারিদকে সচরাচর আজ পর্যন্ত কেউ রাগতে দেখেনি, তাই তার রাগটা কতটুকু কারো জানাও নেই। বড়জোর মারিদ নাখুশ হয়ে বিরক্ত হয়, তারপর কাউকে তেমন একটা কিছু বলে না। তবে এখন পরীকে যে বেশ জোরে ধমক দিয়েছে তেমনটা নয়। ধমকটা আসতেই দিয়েছিল, কিন্তু পরীর বাচ্চা মানুষ সেটা নিতে না পেরে কেঁদে উঠে জোরে সরে। পরীর কান্নায় মায়া নিজের রুম থেকে ধরফিয়ে দৌড়ে বের হয়। মার পিছন পিছন জুই, হেনা খান, মেহেরবানও বের হয় একত্রে। তারা মূলত সবাই একত্রিত ছিল। মায়া পরীকে কাঁদতে দেখে দৌড়ে এসে ওকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে মারিদের কাছে জানতে চাইল পরী কাঁদছে কেন। মারিদ সত্যিটাই বলল নিজের মাকে। মায়া মারিদের সামান্য বিষয়ে পরীকে ধমক লাগানোটা পছন্দ হয়নি বলে সেও ছেলেকে কড়া গলায় শাসন করতে চাইলে মারিদ স্পষ্ট ভাষায় জানায়, আই ডোন্ট লাইক হার আম্মু। ওর সঙ্গ আমার পছন্দ না। ওকে বলো আমার কাছে আর না আসতে, তাহলে আমিও ওকে আর ধমক দিব না। ছেলের কথায় মায়া শাসন করবে কি? দুঃখ কষ্ট জর্জরিত হয়ে আরো চিন্তায় পড়ে গেল। এতটুকু ছেলে বলে মেয়ের সঙ্গ পছন্দ না, এই ছেলে যে বড় হয়ে বিয়ে করতে চাইবে না সেটা এখনই বুঝতে পারছে মায়া। সামান্য বাচ্চা মেয়ে পরীর সঙ্গটাই নিতে পারল না। সেদিন রাতে দেখা গেল এই বিষয় নিয়ে মায়া হৃদের সাথে সারারাত কান্নাকাটি করেছে। ছেলে ওর বিগড়ে যাচ্ছে বড় হতে হতে। ছেলে যদি হৃদের মতো নারীবিদ্বেষী হয় বড় হয়ে, তাহলে তো মায়া শেষ। প্রত্যারা স্বামীকে যেমন তেমন সংসারী করে নিল মায়া। কিন্তু ছেলেকে সে কি করবে? কোথায় পাবে তার মতন ছেলের বউ যে শত কিছুর পরও মারিদকে ছেড়ে যাবে না? মায়া চিন্তায় চিন্তায় সেদিন রাতটা পার করলেও পরদিন দুপুর বেলায় যেন মার চিন্তাটা আরও শতাংশ হাত বাড়িয়ে দেয় মারিদ। যখন মারিদ স্কুল থেকে মারামারি করে বাসায় ফিরে গাড়ি ছাড়া একা একা, তখনই যেন মার মাথায় আকাশ ভেঙে পড়ে গুছানো ছেলের এলোমেলো অবস্থা দেখে। মায়া যে ছেলেকে আজ পর্যন্ত রাগ করতে দেখেনি, সেই শান্ত ছেলের ভয়ানক রাগ দেখে দিশেহারা মার অবস্থা নাজেহাল। হেনা খান মারিদকে ঝাপটে জড়িয়ে ধরে উদ্বিগ্নর সহিত দেখতে লাগলো মারিদের শরীর কোথায় কোথায় ব্যথা পেয়েছে চেক করতে। তিনি দেখলেন মারিদের হাতে, কপালের জায়গায় জায়গায় কাটাছেঁড়ার রক্তের দাগ। উদ্বিগ্নতায় হেনা খানও মারিদ থেকে জানতে চাইল এমন মারামারি করার কারণটা কি। তখনও মারিদ স্পষ্টভাষী হয়ে রাগে চোখ মুখ শক্ত করে জানায়, হৃদকে তার স্কুলে একটা ছেলে গুন্ডা বলেছে বলেই সে মারামারি করেছে। বাবা তার ভালোবাসার মানুষ, বাবাকে নিয়ে কথা বললে সে চুপ থাকবে না।
মারিদের এতটুকু কথায় মায়াও নিজের রাগ সংযম করতে পারল না। অনেকটা রেগে ছেলেকে শাসন করে বলল, তোর বাবা গুন্ডামি করতে পারবে আর কেউ বলতে পারবে না সেটা। বললেই তোরা তাদের মারতে যাবি? দেশটা কি তোদের নামে লেখা, নাকি বাকি সবাই দেশের মধ্যে রোহিঙ্গা থাকে কোনটা? মারিদ বরাবরই মায়ের কথায় চুপ থাকল। সে মার সাথে বেয়াদবি করে না, তবে মার কথাটাও পছন্দ হয়নি। বাবা মাকে নিয়ে কেউ কথা বললে কাউকেই ছাড়বে না সে। এবার যা হওয়ার হোক, এমন মারামারি দরকার পড়লে শতবার করবে। মারিদ মার কথায় প্রতিক্রিয়া না জানিয়ে রাগান্বিত ভঙ্গিতে নিজের রুমে চলে যায়। সারাটা দিন রুমের দরজা আটকিয়ে বসে রইল। কারো হাতে ড্রেসিং পর্যন্ত করল না। এমনই রইল। মায়া মারিদের মারামারি ঘটনাটি কেঁদেকুটে হৃদকে জানালো তৎক্ষণাৎ। হৃদ সবটা শুনেও মায়াকে কিছু বল না বলে, এতেও মায়া কেঁদেকুটে রুমের দরজা আটকিয়ে বসে রইল, খাবে না বলে। হৃদের উপর মার বেশ রাগ। কেমন বাবা, ছেলে বিগড়ে যাচ্ছে বাবা হয়ে হৃদ কিছু বলছে না। ছেলেকে শাসন না করে চুপ বসে থাকলে হবে? মার ছেলেটা আরো বিগড়ে যাবে না? এই বয়সেই মারামারি করে বাসায় ফিরল, তার মানে মার ভয়টায় ঠিক হতে যাচ্ছে। এই ছেলে বড় হয়ে বাবার মতন উগ্রবাদীর জীবন বেঁচে নিবে, এতে কোনো সন্দেহ নাই। তাছাড়া হেনা খানও তো মায়াকে বলে, হৃদ নাকি ছোট বেলায় এমনই ছিল, বাবা মা বলতে পাগল ছিল। সময় তাদের কথাই শুনত। এত শোনার পরও তো হৃদ এমন উগ্র জীবন লিড করছে। মার ছেলেও তো বাবা মা বলতে পাগল, তার মানে মার ছেলেও বড় হয়ে এমন হবে। মায়া ফের কাঁদে কষ্ট। ছেলেকে যে কোনো মূল্যেই হোক কারোর সাথে বাধ্য হতে হবে। এত সহজে যে হার মানবে না। স্বামী বেলায় যখন হার মানেনি, সেখানে ছেলের বেলায় তো হার মানার প্রশ্নই ওঠে না। হৃদের সাথে যেমন করে মার বিয়ে দিয়েছিল ছোটবেলায়, ঠিক তেমন করে মায়াও মারিদের সাথে কারো বিয়ে দিয়ে দিবে। ভালোবাসা জোর করে হয় না, তবে সম্পর্কে আটকা পড়লে ভালোবাসা এমনই হয়ে যাবে। তাছাড়া বিয়ে এখন হয়ে থাকলে সংসারটা তো হবে ছেলের বড় হওয়ার পরেই। অন্তত মার পছন্দ কথা ভেবে হলেও মারিদ নিজের বউকে নিয়ে ভাববে একটু করে হলেও। মার এতেই চলবে। হৃদ বাড়িতে আসল মার ফোন পাওয়ার একটু পর পরই সংসারী জীবনের টেনশনটা এবার সে হারে হারে টের পাচ্ছে। হৃদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আশেপাশে তাকালো, শার্টের হাতা গুটাতে গুটাতে। পাশাপাশি রুম দুটোর বন্ধ দরজা দেখে বুঝতে পারল মা ছেলে মান অভিমানের বিষয়টি। হৃদ নিজের রুমের বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে গেল ছেলের দরজার সামনে। মারিদের নাম ধরে দরজায় একটা টুকা দিতেই বাধ্য ছেলের মতন মারিদ দরজা খুলে দেয়। হৃদ ভিতরে প্রবেশ করে। সূক্ষ্ম দৃষ্টিতে ছেলের হাতে কপালে শুকনো কাটা জায়গায় গুলো দেখে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে যত্ন সহকারে মারিদের কাটা জায়গায় গুলো ড্রেসিং করে দেয়। তারপর ছেলের সাথে হৃদ রয়েস হয়ে অনেক কথাই বলল, ছেলেকে স্বাভাবিক করে তারপর নিয়ে গেল মায়ের কাছে। মা ছেলের অভিমানও ভেঙে গেল অল্প সময়ের মধ্যে। কিন্তু তার মধ্যে মায়া জোরে দিল নতুন আবদার। মারিদকে বিয়ে দিবে সে। মার প্রথম কথাতে হৃদ অবুঝের মতো রিয়েক্ট করেনি ছেলের সামনে, বরং চুপ থেকে ছেলেকে রুমে পাঠিয়ে রিয়েক্ট করল। মারিদ ছোট, এই বয়সে সে বিয়ে দিবে না। কিন্তু অধৈর্যের মায়া নিজের পক্ষের যুক্তি দেখালো হৃদকে একের পর এক। হৃদের স্বভাব পেয়েছে মারিদ, তাই এই বয়সে মারিদ যতটা কথা তাদের শুনবে, বড় হয়ে হয়তো ততটা কথা নাও শুনতে পারে। তখন যদি মার ছেলে নারীবিদ্বেষী হয় তাহলে বিয়ে করানো মুশকিল হয়ে যাবে। আর এখন যদি মায়া মারিদের বিয়ে দিয়ে রাখে তাহলে হয়তো নারীবিদ্বেষী ভাবটায় তেমন জন্ম নিবে ছেলের মনে। তাছাড়া হৃদকে তো ছোটবেলায় বিয়ে দিয়েছিল মার সাথে, তাহলে মায়া মারিদের সাথে অন্যায় করছে কোথায়? হৃদ মার সবকিছুই বুঝল, তারপর মার সাথে সহমত পোষণ করল না। বিয়েটা ব্যক্তিগত ইস্যু, অকারণে ছেলের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটাও ঠিক না। এজন্য হৃদ মার আবদার প্রথম মানতে পারল না। এতে করে মায়া সারারাত না ঘুমিয়ে কেঁদেকুটে হৃদকে জ্বালিয়ে রাজি করায় মারিদের বিয়ের জন্য। হৃদ অনেক ভেবে চিনতে রাজি হয়, কিন্তু এখন ছেলের জন্য মেয়ে কোথায় পাবে মায়া, এই নিয়ে আরেক টেনশন। অনেক খুঁজে খুঁজে মায়া চোখে পড়িকে পড়ল। মার ধারণা তাদের বংশের মেয়েরা স্বামীর সোহাগী হয়, আর যাই হোক অন্তত স্বামী পিছন ছাড়ে না তারা। খুশিতে আটখানা মায়া সবাইকে সে কথা জানাতে তেমন কেউ অমত পোষণ করল না মার প্রস্তাবে। মারিকে ছেলে হিসাবে সবারই পছন্দ, বিশেষ করে ফিহার একটু বেশিই পছন্দ। এমন বুঝদার ছেলেকে কে না চায় মেয়ের জামাই হিসাবে। কিন্তু এত ছোট বয়সে মেয়ের বিয়ে দিতে মন নারাজ ছিল প্রথমে,
তাই মায়া হেনা খানকে দিয়ে অনেক করে বুঝাল ওদের বড় হওয়ার পর পুনরায় বিয়ে দেওয়া হবে পারিবারিকভাবে। এখন শুধু ইসলামিক নিয়মে বিয়েটায় হয়ে থাকবে। মার কথায় সবাই রাজি হলো, সবকিছু ঠিকঠাক করা হলো। ঘরোয়াভাবে বিয়ে আয়োজন করল মারিদের জন্মদিনের 1 সপ্তাহ পরে। মায়া 1 সপ্তাহ লেগেছে মারিদকে বুঝিয়ে শুনিয়ে ভাগে আনতে বিয়ের জন্য। সবটা পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হলো খান বাড়িতে। সেখানে উপস্থিত হলো হেনা খানের 2 কন্যার পরিবার থেকে শুরু করে মার পরিবার সহ। ছোট পরি লাল টকটকে ফ্লক পরে হাত ভর্তি চকলেট নিয়ে বাবা কোলে বসা। হৃদ ছেলের বিয়ের জন্য আজ অফিসে যায়নি, বাসায় ছিল। অর্ধেক রেডি হয়ে বসে আছে মার জন্য। তাড়াহুড়োয় মায়ার হৃদের পায়ে মোজা বের করে দিয়ে যায়নি। সে থেকে হৃদ বসে আছে মার অপেক্ষায়। বাবা পাশে শুকনো নীল ফ্লোকে, নীল জুতা, মাথায় নীল ব্যান্ড পরে বসে আছে হাতে আম নিয়ে। একবার বাবাকে দেখছে তো অন্যবার বাবার মতন করে দরজার দিকে তাকাচ্ছে কপাল কুঁচকে। হৃদ অনেক বিরক্তর সহিত চেঁচিয়ে মায়াকে ডাকল, ঋত, ঋত করে। বাবার দেখা দেখি সুখ তেমন করেই ডাকল, লিত, লিত। বাবা মেয়ের ডাকাডাকিতে মায়া তাড়াহুড়োর রুমে আসল। গায়ে ওর নীল রঙের জামদানি শাড়ি হৃদের শার্টের সাথে মিল রেখে। মূলত মায়া এতক্ষণ মারিদকে রেডি করছিল অনুষ্ঠানের জন্য, তাই দেরি হচ্ছিল। মায়া ঠোঁট ভরতি হাসি নিয়ে রুমে প্রবেশ করতেই দেখল হৃদ তখনও পুরোপুরি রেডি হয়নি, মার জন্য বসে আছে সে। মায়া দ্রুততার সঙ্গে হাত চালিয়ে মজা জড়া এনে হৃদের পায়ে কাছে বসতেই সুখ বিছানার উপর থেকে হামাগুড়ি দিয়ে নেমে মায়ের মতন করে হৃদের খালি পাটার সামনে বসে অপর মজা নিয়ে বাবাকে পড়ানোর চেষ্টা করল মার দেখাদেখি লক্ষ্য করে। হৃদ হাসে মেয়ের কাণ্ডে। রোজই এমন করে মার দেখাদেখি বাবার কাজগুলো করতে চায় সুখ। অন্যদিন মায়া বাধা দেয় না মেয়েকে, কিন্তু আজ মার দেরি হচ্ছে বলে তাড়াহুড়োয় মেয়ের হাত থেকে মোজাটা টেনে নিতে চাইলে কেঁদে উঠে সুখ বাধা দিয়ে বলে, আম্মু আমি, আমি, আমি দাও। মায়া দিতে না চাইলে হৃদ বাধা দেয়। মেয়ের হাতের অপর মোজাটা তুলে দেয় পরানোর জন্য। হৃদ ধৈর্য নিয়ে বসে রইল মেয়ের জন্য। সুখ এলোমেলো ভাবে অনেকবার চেষ্টা করলো বাবাকে মোজাটা পরাতে, কিন্তু ছোট মানুষ হওয়ায় তা করতে সফল হলো না। অবশেষে হৃদ মেয়ের হাত ধরে নিজে নিজেই মোজা পায়ে পরে নিয়ে সুচ পরে সুখকে কোলে নিয়ে বসে মার দিকে তাকালো। মায়া তাড়াহুড়ো করে চুল ঠিক করছে। বাড়িতে মেহমান চলে এসেছে, সে কোনো রকম শুধু শাড়িটা গায়ে জড়িয়েছিল, তখন চুল ঠিক করার সময় পর্যন্ত পায়নি। সুখ মার বিশাল বড় চুলের দিকে তাকিয়ে থাকলো বেশ সময় নিয়ে। মার চুল আগে থেকে আরো বড় হয়েছে বিগত বছরে। এবার তো হাঁটু ছেড়ে ফ্লোরের গড়িয়ে পড়ে মার চুল। সুখ বাবার কোলে বসে মার বিশাল বড় চুল দেখে হঠাৎ ঘাড় উঁচিয়ে হৃদের মুখের দিকে তাকিয়ে মার দিকে ছোট আঙ্গুল তাক করে বলে, আম্মুর তত বড়, কত বড় তুল চুল। হৃদ হাসে মেয়ের নাক টিপে বলে, আমার সুখের চুলও অনেক বড়। বাবার কথায় খুশি হয়ে গেল সুখ। নিজের কাঁধ সমান সিল্কি চুলগুলো আদো আদো হাতে নাড়িয়ে হেসে কুটি কুটি হয়ে হৃদকে দেখাতে দেখাতে বলে, আমার চুল তত বড়, আমার চুল কত বড়। টিল টিল। যথাযথ আয়োজনের সঙ্গে বিয়ে পড়ানো হলো মারিদের সাথে পরীর। মারিদ সুন্দরভাবেই কবুল বলেছে স্বভাবগত গম্ভীর মুখে। কিন্তু বিপত্তি বাজল পরীর বেলায়। সে কবুলের জায়গায় বারবার তবুল বলছে। প্রথমবার মায়া এই বিষয়টি ঠিক করে দিয়েছিল, কিন্তু পরের বার আর ঠিক করে দেয়নি। বাচ্চা মানুষ কবুলের জায়গায় তবুল বলবে, এটাই স্বাভাবিক। বড়দের সম্মতিতে সুন্দরভাবে বিয়েটা শেষ হলেও মারিদ কপাল কুঁচকে অনেকটা সময় আদলে পরীর মুখটার দিকে তাকিয়েছিল। তার অবশ্য দুটো কারণ আছে। প্রথমটা হলো পরীর কবুলের জায়গায় তবুল বলাটা পছন্দ হয়নি। দ্বিতীয়টা হলো পরী দেখতে অনেকটাই তার মার মতন। একই বংশ আর রক্ত বলে হয়তো একে অপরের চেহারাটা টানে। মারিদ আগে লক্ষ্য করলেও এতটা মনোযোগ দেয়নি এই বিষয়ে, কিন্তু আজ যেন বিষয়টি একটু বেশি চোখে পড়ল তার। কিন্তু সেটাও দীর্ঘস্থানীয় করতে পারল না লজ্জায় আর জড়তার জন্য। স্বাভাবিক ন্যায় দৃষ্টি সরিয়ে নিয়েছিল তখনই। মারিদের বিয়ের শেষ হতে হতে বেঁকে বসল আয়ন তার ছেলেকেও আজকে বিয়ে দিবে বলে। এতক্ষণ যাবৎ সে মারিদের বিয়ে শেষ হবার অপেক্ষায় ছিল। বিয়ের কাজ শেষ হতেই এবার সেও জোর তালে লাফিয়ে উঠে সুখের সাথে তার ছেলের বিয়ে নিয়ে। এতে সবাই আপত্তি জানাতে চাইলে সে জানায় সুখের সাথে যেহেতু রাদিলে জন্মের আগে থেকেই বিয়ে ঠিক করা, তাহলে এখন বিয়ে দিতে সমস্যা কোথায়। তাছাড়া হৃদ যে তোত্তারা মানুষ, মারিদ বিয়ে নিয়ে ঝামেলা না করলেও মেয়ের বিয়ে নিয়ে ঝামেলা করবে না তার কি গ্যারান্টি আছে। তার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না বলে যদি পরে বেঁকে বসে তো
আয়নের কথা সত্যি প্রমাণ করে হৃদ সত্যি সত্যি বেঁকে বসল মেয়ের বিয়ে দিবে না বলে। এমন ভাবে বেঁকে বসল যে সে কারো মুখে মেয়ের বিয়ে নিয়ে কথা শুনতেও ইচ্ছুক নয়। মারিকে নিয়ে মার টেনশনে বিষয়টি নাহ হৃদ বুঝল। কিন্তু তার মেয়ে, হৃদের মেয়ে তো একদম বাবার মন মতন হয়েছে। তাকে নিয়ে হৃদের কোনো টেনশন নেই। বরং হৃদের মেয়ে যদি চায় সারা জীবন বিয়ে না বসতে বাবার কাছে থাকবে বলে, তাতেও হৃদের আপত্তি নেই। তারপরও হৃদ এখন মেয়ের বিয়ে দিবে না। হৃদ রেগে মেয়েকে কোলে নিয়ে উঠে যেতে চাইলে বাধা দেয় আয়ন। সেও হার মানার পাত্র নয়। ছেলের বউ বলে কথা, এমনই তো ছাড়া যাবে না। হৃদের সাথে ছেলের বউ নিয়ে যুদ্ধ হবে এমনটা সে পূর্ব থেকেই ধারণা করে রেখেছিল। এখন তো তাই হচ্ছে। তাহলে ভয় কিসের? আয়ন জোর খাটিয়ে হৃদের কাঁধ চেপে সোফার সাথে ঠেসে ধরে বাধা দিতেই সুখ বাবার কোলে থেকে ভয় কেঁদে উঠে। এই বুঝি আয়ন সুখের বাবাকে মারতে চাচ্ছে এই ভেবে ভয়ে সুখ দুঃখ হাতে হৃদের গলা জড়িয়ে মুখে গুজে চিৎকার করে কেঁদে ওঠে। মেয়ের কান্নায় হৃদ সুখের পিঠে হাত বুলিয়ে আদর করে শান্ত করার চেষ্টা চালিয়ে আয়নকে চোখ রাঙিয়ে শক্ত গলায় বলল, আয়ন ছাড়, ও ভয় পাচ্ছে, ছেড়ে দিব। আগে মেয়ের বিয়ের জন্য রাজি হয়ে যা। দেখ আয়ন, আমি অমত করছি না, তবে আমার মেয়ে বড় হোক তারপর ওর সম্মতি নিয়ে বিয়ে দেব। এখন ছাড়। হৃদের কথা আবারও অসম্মতি প্রকাশ করল আয়ন। অধৈর্যর গলায় শুধিয়ে বলল, একদম না। তোর ভোটকা মারা কথার চল চাতুরি আমি বুঝি না বুঝি। আমাকে বোকা বানানো সম্ভব নয় আপাতত। ছেলের বউ আজকে আমি কনফার্ম করে যাব। দেখ, তোর কাছে এমনই আমি অনেক ঋণ পাই। মনে নেই তোর বাসর ঘরে আমি কত উপকার করছিলাম? হ্যাঁ, এখন তার সুদ আসলে ফিরত দেয় নিজের মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে। নয়তো ছাড়াছাড়ি নাই। তুইও এখানে আমিও এখানে। সারাদিন ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত মেয়ে বিয়ে দিবি ততক্ষণ। আয়নের কথায় হৃদ রাগে কটমট করে মার দিকে তাকালো। সবকিছু মূলি তার বউ। না নাটক করে ছেলের বিয়ে ঠিক করতো আর না এত সবকিছু হতো। হৃদেরই ভুল। ছেলের জন্য বিয়ের সম্মতি দেওয়া ঠিক হয়নি। এখন ছেলের জন্য সম্মতি দিতে গিয়ে মেয়েকে ফাঁসিয়ে দিল। তার ছেলে মেয়েকে কি বোঝা হয়ে গেছে নাকি? বড় হলে কি তাদের বিয়ে দেওয়া যেত না? এমন ছোট বয়সে কেন সে নিজের কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে অন্যের নামে দলিল করে দিবে? শত ছেলে মেয়ে নিজের কাছে থাকলেও অন্যের নামে দলিল করাটা তার কষ্ট লাগছে না বুঝি? বিশেষ করে মেয়ের বিয়েটা তার একটু বেশি কষ্ট লাগছে। হৃদের রাগান্বিত মুখটা দেখে আস্তে করে হৃদের পাশ থেকে উঠে মায়া শফিকুল ইসলামের পাশে গিয়ে বসে পড়ল ভয়। মায়া নিজেও জানতো না এমন কিছু হবে। সে তো ছেলের ভালো করতে চেয়েছিল শুধু। এখন আয়ন যে এইভাবে বেঁকে বসলে সেটা কি মায়া জানত? হৃদ মায়ার পাশে বসা শফিকুল ইসলামের দিকেও তাকালো। আজ যেন হৃদ গম্ভীর মুখ বসা শফিকুল ইসলামের কষ্টটা বুঝতে পারছে। সেদিন ঠিক এমন করেই তো মায়াকে হৃদের সাথে বিয়ে দিয়েছিল তিনি বাধ্য হয়ে। তাহলে সেদিন তার কষ্টটাও ঠিক হৃদের মতোই হয়েছিল। এজন্যই কি শফিকুল ইসলাম হৃদকে তার সন্তান হওয়ার দোয়াটুকু করেছিল? তার কষ্টটা উপলব্ধি করার জন্য। রাদিল বাবার পীড়াপিড়িতে ভীষণ বিরক্ত। না চাইতেও সে বিয়েটা করে নিল। কিন্তু সুখের কবুলের জায়গায় বারবার তবুল বলাতেও অনেক বিরক্ত বোধ করেছে। কিন্তু সবশেষে যেটা সুন্দর হয়েছে সেটা হলো একবার ফের তারা নতুন আত্মীয় হলো ছেলে মেয়ে বিয়ে দিয়ে। রাতের বেলায় হৃদ সকলের ঝামেলা মিটিয়ে রুমে গিয়ে দেখল সুখ তখন অলরেডি বড় দোলনায় ঘুমিয়ে আছে। হৃদ মায়াকে রুমে কোথাও খুঁজে না পেয়ে বুঝতে পারল মারিদের রুমে আছে। হৃদ ফ্রেশ হলো। কফি মেশিন থেকে এক কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ জীবনটা অনেক সুন্দর মনে হয় তার কাছে। পাওয়া থেকে কিছু হারানোর ভয় হয় ভীষণ। বউটা তার জীবন রঙিন করে দিয়েছে প্রতিনিয়ত। সুখে সুখে ভরিয়ে তুলেছে সবকিছু। এত ভালোবাসা পেয়ে সে দিন বা দিন আরো ফুটবল হয়ে পড়ছে। হৃদ কফিতে চুমুক দিতে দিতে আরো কিছুক্ষণ মার জন্য অপেক্ষা করেও যখন দেখল মায়া আসছে না তখন বিরক্তি নিয়ে সেও গেল মার খোঁজে। প্রথমে গেল ছেলের রুমে গিয়ে দেখল মারিদ ঘুমিয়ে পড়েছে আর মায়াও রুমের কোথাও নেই। মায়াকে ছেলের রুমে না পেয়ে হৃদ ফের গেল কিচেনের দিকে। সেখানে গিয়ে মায়াকে ঠিকই পেল। হাতে কাজটা সারছে সে। হৃদকে অপেক্ষা করিয়ে মার মেহমানদারিটা হৃদের পছন্দ হয়নি। তাই অনেকটা রেগেই এগিয়ে গিয়ে আচানক মার হাত টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে একদিন বলেছি না, আমি বাসায় থাকলে তোমার কাজ করা নিষেধ? আমার কথা কানে যায় না? আমাকে অপেক্ষা করিয়ে কিসের কাজ তোমার? সার্ভেন্টরা কোথায়? হৃদের কথায় মায়া বলে,
আসলে বাসায় সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আপনি রুমে যান, আমি আসছি, 5 মিনিট লাগবে আর। প্লিজ রাগ করবে না, এখনই চলে আসবো প্লিজ। হৃদ রাগ চেপে চলে গেল সেখানে থেকে। বেয়াদব বউটারে এত বছরেও একই জিনিস বলেও ঠিক করতে পারেনি। আর ঠিক হবে কিনা কে জানে। মায়া মারিদকে এক পলক দেখে নিয়ে রুমে এসে খালি বিছানাটা দেখে বুঝতে পারল হৃদ বারান্দায় আছে। তাই আস্তে করে রুমের দরজাটা লক, বারান্দায় যেতেই হৃদ মার উপস্থিত বুঝে পিছন থেকে মার হাত টেনে সামনে এনে মার কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আস্তে করে বলে, আজও আমার উপরে তোমার কাজটায় থাকলো। তোমার কাছে আমার গুরুত্বটা সবসময় পরে থাকে কেন ঋতু? হৃদের চাপা অভিযোগের কারণটা মায়া বুঝতে পেরে সামনের দিকে ঘুরে হৃদের পেট জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে রাখতে মায়া বলে, আপনার থেকে গুরুত্বপূর্ণ আমার জীবন কখনোই কিছুই ছিল না মিস্টার ভিলেন। সর্বদা আপনি ছিল প্রথম প্রায়োরিটি। আমার এত যুদ্ধ, এত কিছু শুধু আপনার জন্য। আপনাকে নিজের কাছে বাঁধতে চায় বলে আমার এত যুদ্ধ করে সন্তানদের জন্ম দেওয়া। আপনি আমাকে সবসময় বলতেন না যে আপনাকে দিয়ে আমার কেন হয় না, কেন আমার সন্তানদের লাগবে। আসলে আমার আপনাকে দিয়ে হয়, কিন্তু আপনি আমার হয়ে থাকতে চান না বলেই আমার সন্তানদের জন্ম দেওয়া। আপনি আমাকে বিয়ে করেও উগ্রবাদী জীবন ছাড়েননি। নিজের জীবনের মায়া না করে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়তেন অনায়াসে। দিনের পর দিন আমাকে ছাড়াও একা থাকতে পারতেন দেশের বাহিরে। এজন্য মূলত আমি বারবার সন্তান নেওয়ার চেষ্টা করেছি। সফল হয়েছি আজ, কারণ আজ আপনি আমাদের ছেড়ে এক রাতের জন্য কোথাও যেতে চান না। আপনার দিনটা শত ব্যস্ততায় কাটলেও আমাদের জন্য সময় বের করেন আপনি। কারণ আপনার ভালো লাগে না নিজের ছেলে মেয়েকে ছাড়া। আর এটাই আমার সবথেকে বড় পাওয়া। আগে আপনার কথা ছিল, জীবনের চলা পথে সংঘর্ষে মৃত্যু আসতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এখন আপনি সকল সংঘর্ষ পেরিয়ে নিজেকে সেফ রাখতে চান আমাদের জন্য। কারণ এখন আপনার দুর্বলতা বেশি, তাই দায়িত্বটাও বেশি। আপনি জীবনের মার পরে গেছেন সন্তানদের সান্নিধ্য পেয়ে। এজন্য আপনি সন্তানদের জন্য হলেও নিজের উপর আসা সকল বিপদে কাটাতে চান। আর এখানেই আমি জিতে গেছি মিস্টার ভিলেন। কারণ আমি পেরেছি আপনাকে সংসার জীবনে বাঁধতে। আমার তো শুরু থেকে আপনি ছিলেন গুরুত্বপূর্ণ। আপনাকে ছাড়া আমি জীবন দ্বিতীয় কিছু দেখিনি। সর্বদা আপনি আমার প্রিয় মিস্টার ভিলেন ছিলেন। খুব ভালোবাসি আপনায়। এতগুলা ভালোবাসা মিস্টার ভিলেন। মার অনুভূতির অন্তরালে হৃদ ঠাস করে মায়াকে কোলে তুলে নিতেই মায়া চমকে উঠে হৃদের গলা জড়িয়ে ধরে খানিকটা উত্তেজিত গলায় বলে, কি হয়েছে? এইভাবে কোলে নিলেন কেন? নামান। আমার বউ আদর পেয়েছে বড্ড। এই মুহূর্তে বউকে আদর না করলেই নয় বুঝলে। একদম না। আমি এখনো অসুস্থ। ছাড়ুন আমায়। মায়া কথায় হৃদ সন্দেহ কপাল কুঁচকে তাকিয়ে বলে, 10 দিন পর্যন্ত কিসের অসুস্থতা তোমার শুনি? আপনি আমার অসুস্থতার হিসাবও রেখেছিলে। তো রাখবো না? বউ আমার। হিসাবটা তো আমারই রাখতে হবে তাই না? হৃদের কথায় মায়া মুখ অন্য দিকে ফিরিয়ে নিয়ে লজ্জায় বলে, জানি না, কিন্তু আমার 10 দিন পর্যন্তই অসুস্থতার দিন চলে। ছাড়ুন এবার। আমি সুস্থ হয়নি। হৃদ শুনল না মার কথা, বরং মায়াকে নিয়ে রুমে যেতে যেতে বলল, দরকার নেই সুস্থ হওয়ার। আমার জিনিস আমি নিজেই চেক করে নিব। কতটা সুস্থ আর কতটা অসুস্থ আছেন আপনি। টিল্ড সকলেই খান বাড়িতে উপস্থিত। আজ মারিদ, রাদিল ও ইফরাত চলে যাবে দেশের বাহিরে। মারিদের সুইজারল্যান্ডের ফ্লাইট রাত 2টোয়। রাদিলের ও ইফরাদের 11টায়। এখন রাত 8টা। হৃদ মারিদকে নিয়ে যাবে। আর আয়ন ইফরাত ও রাদিলকে নিয়ে যাবে। সবার থেকে বিদায় নেওয়া শেষ 3 ছেলের। একটু পরই বের হয়ে যাবে। হৃদ এত সকাল সকাল বের হতো না, তবে ছেলের মাইন্ড ফ্রেশ করার জন্য নিজের সাথে কিছুক্ষণ রাখতে চায় একান্তভাবে, সেজন্য সকাল সকাল বের হওয়া। নয়তো তার পাগল বউ আরও কেঁদেকুটে ছেলের মাথার খাবে। আসিফ পরপর 3টা গাড়ি বের করল। একটা আয়নদের জন্য, অন্যটা হৃদের জন্য, তৃতীয়টা বডিগার্ডদের জন্য। খান বাড়িতে উপস্থিত বড়রা সবাই ছেলের জন্য কষ্টের চাপ চোখের মুখে দেখা গেল শুধু সুখার পরিবাদে। তারা মূলত বুঝতেই পারছে না এখানে কিছু হচ্ছে, তাই নিজের মতো করে দৌড়ে খেলে যাচ্ছে একে অপরের সাথে। রাদিল তখন সোফায় বসেছিল রেডি হয়ে। একটু পরই বের হয়ে যাবে এই বলে। মনোযোগ সব হাতের ছোট ব্যাগটাতে ছিল। আর কি কি নিবে সেটাই চিন্তিত কপাল কুঁচকে ভাবছিল দেখতে দেখতে। ঠিক তখনই কোথা থেকে সুখ দৌড়ে এসে তার পাশে দাঁড়াতেই রাদিল বিরক্তি চোখ তুলে আশেপাশে তাকালো।
এই মেয়েটা যখন তখন তার আশেপাশে এসে দাঁড়ালে তার বড্ড লজ্জা লাগে। এখন তো সবাই সরাসরি সুখকে রাদিলের বউ বলেই ডাকে। এতে রাদিলের ভীষণ লজ্জা লাগে। এখন যদি বড়রা কেউ তাদের দুজনকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে নিশ্চিত ভাববে রাদিল যাওয়া আগে আলাদাভাবে বউকে দেখে যাচ্ছে। সত্যি কি তাই? মোটেও না। রাদিল একদমই আলাদা ফালাদা সময় টময় চায় না এমন বজ্জাত মেয়ের সাথে। তার বাবাকে এমন বোলাভালা চেহারা দেখিয়ে রাদিলকে বিয়ে করে নিয়েছে, সেটা রাদিল সারা জীবন ভুলবে না। এখন নিশ্চয়ই নতুন কোনো ফন্দি আটকে এসেছে তার কাছে। রাদিল বিরক্তি নিয়ে সুখকে বলে, কি চায়? এখানে কেন এসেছিস? সুখ রাদিলের হাতে চেপে ধরে রাখা সুখের ম্যাজিক বলটার দিকে তাকালো। এটা সুখের বল। সে রাদিল থেকে নিতে চায় বলেই এখানে এসেছে মূলত। আমার বল দাও। রাদিল নিজের হাতে চেপে ধরে রাখা সুখের ম্যাজিক বলটার দিকে তাকালো। এটা সে ইচ্ছাকৃতভাবে নিজের ব্যাগে ঢুকিয়েছে নিজের সাথে নিয়ে যাবে বলে। কিন্তু এই বজ্জাত মেয়ের চোখ ঠিকই পড়ে গেছে বলের উপর। এখন রাদিল বলটা দিতে না চাইলে নিশ্চিত কেঁদেকুটে সবাইকে বলে দিবে বলটার কথা, এতেও তার লজ্জা। রাদিল বলটার তার ব্যাগে ঠাস করে ঢুকিয়ে ফেলে বলে, এটা তোর না আমার বল। যা এখান থেকে। একটা জলজন্তু মানুষ চোখে পড়ে না আসছে বল নিতে। আমার বাবাকে পটিয়ে যে আমাকে বিয়ে করলি আমি তখন কিছু বলেছি। এখন আমি তোর একটা বল নিলে সমস্যা কোথায়? নাকি আমার শ্বশুরের মেয়ের কোনো কিছু আমি ধরতে পারবো না? কিন্তু তুই ঠিকই আমার বাবার ছেলেকে তোর নিজস্ব সম্পদ মনে করে চলবি কোনটা? সুখ রাদিলের কথার অর্থ বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে রাদিলের হাতের দিকে তাকালো। মূলত সুখের প্রথম থেকে দৃষ্টি ছিল রাদিলের ব্যাগের ভিতরে থাকা তার জিনিসপত্র দিকে। এই তো দেখা যাচ্ছে রাদিলের ব্যাগ ভর্তি সুখের খেলাধুলা নয়তো কসমেটিক্সের জিনিসপত্র। এইগুলোর সব সুখের। সুখ খুব ভালো করে চিনে নিজের জিনিসপত্রগুলো। রাদিল সুখের দৃষ্টি বুঝে নিজের ব্যাগের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ব্যাগের চিনটা লাগিয়ে নিতে এবার সুখ রাদিলের মুখের দিকে তাকালো ডাগর ডাগর চোখ তুলে। দুজনের চোখ মিলতেই সুখ নিজের জিনিস চেয়ে রাদিলকে বলল, আমাল দিনি তো, জিনিস দাও। দিনি তো দাও। রাদিল দিল না, বরং সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে ব্যাগটা নিজের পিছনে লুকিয়ে ফেলে সুখকে বলল, চুপ। তোর কিছুই নেয়নি আমি বেয়াদব মেয়ে। এই জিনিসপত্রগুলো আমার ছোট বউয়ের। খর্দার নজর দিবি না। যা এখান থেকে। রাদিলের ধমক খেয়ে সুখ সেখানে থেকে চলে যেতে নিলে রাদিল ফের সুখকে ডেকে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, দেখ, ভোলা বালা চেহারা দেখিয়ে আমার বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করেছিস সেটা নাহ মেনে নিলাম। কিন্তু আমার সুন্দরী বউ চায় না। তারপরও তুই সুন্দরী হলি। তাই আমার শর্ত একটাই। আমি দেশে ফিরতে ফিরতে তুই সুন্দর থেকে একদম কালো হয়ে যাবি কেমন? দিনে 2 বার নিয়ম করে রোদে দাঁড়িয়ে থাকবি কালো হওয়ার জন্য। কিন্তু খবরদার, বড় হয়ে যদি আমি দেশে ফিরে দেখেছি তুই সুন্দরী হয়ে আমার টেনশন বাড়িয়েছিস, তাহলে তোর হিটলার বাপ ভাইকে মানব না। থাপ্পড়িয়ে গাল ফাটিয়ে দিব মনে রাখিস। যা এবার। সুখীর চলে যাওয়া অপেক্ষা না করে সে নিজেই উঠে গেল। যেতে যেতেও সুখীর হাতের আম ছিনিয়ে নিয়ে গেল সুখকে কাঁদিয়ে দিয়ে। অবুঝ সুখ রাদিলের আম ছিনতাই করে নিয়ে যাওয়াতে কেঁদেকুটে বুক ভাসাল। সেই কান্না শান্ত হলো বাবার কোলে গিয়ে। টিল টিল। মারিদ নিজের ব্যাগপত্র গুছিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল পরি সিঁড়ি গোড়ায় পুতুল হাতে বসে খেলছে একা একা। মনোযোগ সব তার পুতুলকে নিয়েই। পুতুলের গায়ের জামাটাও পরীর জামার সাথে মিল রেখে পরা। মারিদ পরীকে এক পলক দেখে পাশ কাটিয়ে চলে যেতে গিয়েও কি মনে করে ঘুরে তাকালো পরীর সুন্দর মুখটার দিকে। এই তো ছোট পরী হাসছে পুরো তার মার মতন করে। মারিদ কি মনে করে হাতের ব্যাগটা ফ্লোরে রেখে পরীর নাম ধরে ডাকলো নিজের কাছে। পরী প্রথমে মারিদের ভয়ে আসতে না চাইলেও পরে ঠিকই আসল যখন মারিদ ব্যাগ থেকে পরীর জন্য চকলেট বের করে দিল। পরী মারিদের দিকে তাকাতে তাকাতে চকলেটগুলো হাতে নিল ভয় ভয়। মারিদকে নিয়ে তার ছোট মনে একটা ভয় ঢুকে গেছে মারিদের সেদিনকার ধমকের পর থেকে। সহজে মারিদের সামনে আসতে চায় না পরী। মারিদ সেটা বুঝেও না বোঝার মতো করেই থাকে। কিন্তু আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে বলে হয়তো একটু ভালো ব্যবহার করছে পরীর সাথে। মারিদ পরীর হাতে চকলেটগুলো দিয়ে পুনরায় ব্যাগটা হাতে তুলে নিয়ে পরীকে উদ্দেশ্য করে বলে, পড়াশোনা করতে যাচ্ছি আমি। আমাকে ঠিকঠাক পড়াশোনা করতে দিবি। তুই এখন ছোট তাই কিছু বলার নেই। কিন্তু বড় হয়ে আমাকে ভারতী টেনশন দিবি না একদম। কারণ আমার টেনশন নিতে পছন্দ না। আমার আম্মু মনে করে আমি বুড বয়। কিন্তু আমি হলাম বাবার ছেলে।
বাবার রক্ত আমার রন্ধ্রে রন্ধ্রে। কতটুকু ভালো মানুষ সেটা আপাতত বলতে পারছি না, তবে কতটুকু খারাপ আমি, সেটা তুই নিশ্চিত বুঝবে আশা করছি। আরেকটা কথা, তোর ভালো থাকার দোয়াটা আপাতত করে যাচ্ছি, তবে তোর বড় হওয়ার সাথে সাথে আমার ভালো থাকাটা তোর জন্য জরুরি। কারণ আমি ভালো থাকলে তোর সবকিছু ভালো হবে। এখন আসছি, ভালো থাকিস। বাই। মারিদ চলে গেল। পরি সেদিকে কিছু সময় তাকিয়ে ফের নিজের খেলায় মন দিল। ঘণ্টা খানিকের ভিতর হৃদ মারিদকে নিয়ে সুইজারল্যান্ড আর আয়ন রাদিল ও ইফরাতকে নিয়ে লন্ডন চলে গেল। কয়েক দিনের ব্যবধানে আয়ন ও হৃদ দুজনই দেশে ফিরে আসল ছেলেদের রেখে। তারপর তারপর দিনগুলো চাওয়া পাওয়া আর অপেক্ষা মধ্যে গেল একে অপরের জন্যের। সমাপ্ত।